প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও তোমাদের জন্য নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম। মাঝখানে আমি একটু অসুস্থ থাকার কারণে এবং আমার একটু পারিবারিক সমস্যার কারণে ক্লাস আপলোড দিতে পারি নাই। আশা করি এখন থেকে রেগুলার ক্লাস আপলোড দিব। তো আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার কোষ বিভাজনের অধ্যায়ের মিওসিস, এবং এটাই আমাদের লাস্ট ক্লাস। আমরা মিওসিস সম্পূর্ণটাই এক ক্লাসে কভার করব, ঠিক আছে? তো এখন দেখো, এই যে টপিকটা বলতে মিওসিস, এর আগে আমরা দুইটা ভিডিও বানাইছি অধ্যায়ের উপরে। সেটা হচ্ছে কি মাইটোসিস এবং সেল সাইকেল এবং মাইটোসিসের ধাপসমূহ। তোমরা যারা এই ভিডিওতে নতুন তারা অবশ্যই তার আগের ক্লাসগুলো দেখে নিবা। তো এখন আমরা আসি যে মিওসিস কাকে বলে। তোমাদের টাইমটাকে কমানোর জন্য আমি কিছু জিনিস লিখে রাখছি। দেখো, লেখা আছে মিওসিস কাকে বলা হয়, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ দুই ধাপে, কয় ধাপে? দুই ধাপে কয়েকটি অন্তর্বর্তী দশার মাধ্যমে বিভাজিত হয়ে কিরে মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক, অবশ্যই কি বলতে হবে, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত চারটি কোষের সৃষ্টি করে, তাকেই বলা হচ্ছে কি মিওসিস। তার মানে ধরো আমরা জানি যে যেই কোষটা বিভাজিত হয় তাকে বলা হয় কিরে মাতৃকোষ বা মাদার সেল। এই কোষটা কয়টা ধাপে সম্পন্ন হবে? দুইটা। যেখানে তার প্রথম ধাপে এখানে দুইটা কোষ তৈরি হইল এবং পরবর্তী ধাপে এই কোষ থেকে আরো দুইটা এবং এই কোষ থেকে আরো দুইটা কোষের সৃষ্টি হয়, ঠিক আছে? এই কোষ থেকে দুইটা, ওই কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়। এই যে বলছে যে প্রথম, আমরা লাইনটা বলছিলাম কয়টা ধাপে সম্পন্ন? দুইটা। প্রথম ধাপে আমাদের ধরো মানুষেরটা দিয়ে উদাহরণ দেই। প্রথম ধাপে এখানে ক্রোমোজোম সংখ্যা 46টা থাকলে সেখানে আমাদের কি হয়, আমাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আর এই প্রথম ধাপটাকে বলি আমরা মিওসিস 1। এটাকে বলি কি মিওসিস 1। কিন্তু পরের ধাপে ক্রোমোজোম সংখ্যা আর অর্ধেক হয় না। নিউক্লিয়াসের বিভাজন ঘটে ঠিকই, কিন্তু ক্রোমোজোমের আর বিভাজন ঘটতেছে না। তখন দেখবা এই জায়গাতে আমরা আবার সেম ক্রোমোজোম বিশিষ্ট, আমরা জাস্ট নিউক্লিয়াসের বিভাজন ঘটতেছে। এই যে পরবর্তী ধাপে যে আমাদের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে না, এই ধাপটাকে আমরা কি বলতেছি? মিওসিস 2। এই অংশটাকে বলতেছি আমরা কি রে? মিওসিস 2। এবং এই যে মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাঝামাঝি যে সময়টা আছে, এই মাঝামাঝি সময়টাকে বলি আমরা ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস, একে আমরা কি বলতেছি? ইন্টারকাইনেসিস। তাহলে দেখো, তাহলে আমরা সংজ্ঞাটা একটু ভালো করে বলি। দেখো বলছে কি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ কয়টা ধাপে সম্পন্ন? দুইটা। কি মিওসিস 1 এবং কি মিওসিস 2। কয়েকটি অন্তর্বর্তী দশার মাধ্যমে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম সংখ্যা, অর্থাৎ মাতৃকোষে ছিল 46টা, কিন্তু অপত্য কোষে আমাদের কয়টা হয়েছে? 23টা। এখানে মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট কয়টি? 4টি। কয়টি? 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। অপত্য কোষের সৃষ্টি হয়, তাকেই বলতেছে আমরা কি মিওসিস। আর মিওসিস প্রক্রিয়া বলেই দিছে, এটা এমসিকিউর জন্য মনে রাখবা, নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় কয়বার? একবার। এমসিকিউর জন্য মনে রাখবা, ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়? একবার। তাহলে এটা হলো আমাদের মিওসিসের সংজ্ঞা। আবার বলতেছি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ দুটি ধাপে কয়েকটি অন্তর্বর্তী দশার মাধ্যমে কি হয়? বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট 4টি অপত্য কোষের সৃষ্টি করে, তাকেই বলা হচ্ছে কি রে? মিওসিস। এরপরে আমরা একটা জিনিস দেখি, মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খ নাম্বারের কোশ্চেন। কি এটা তোমার জন্য কিসের জন্য ইম্পর্টেন্ট? খ নাম্বার প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, যে মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন। একটু আগেই দেখছি আমরা যে এখানে একটা মাতৃকোষ যেখানে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? 2বার। প্রথম ধাপে আমাদের ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়, এবং পরবর্তীতে আবার যে দুইটা কোষ হচ্ছে তাদের আবার ক্রোমোজোম সংখ্যা এই কোষের সমান থাকে, ঠিক আছে কি না? কিন্তু ইন টোটালি যদি দেখি আমাদের মাতৃকোষ শেষ থেকে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কি হারে? অর্ধেক হ্রাস পায় যাচ্ছে। এখানে যে 46, এখানে হয়ে গেল কত? অর্ধেক। এই জন্য এটার নাম হয়ে গেল কি হ্রাসমূলক বিভাজন। মিওসিসকে কি বলা হচ্ছে? হ্রাসমূলক বিভাজন বা রিডাকশনাল ডিভিশন বলা হয়। কেন? এখানে দুইভাবে ব্যাখ্যা দিতে পারো, যে এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার, কিন্তু ক্রোমোজোম কি হয়? ক্রোমোজোম
একবার বিভাজিত হয়, যার ফলে নতুন সৃষ্ট কোষে কি নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা কি হয়, ক্রোমোজোম সংখ্যা কি হয় রে, মাতৃকোষের কি হয়, অর্ধেক হয়। কি হয়, অর্ধেক হয়। এজন্য একে হ্রাসমূলক অথবা রিডাকশনাল বিভাজন বলা হয়, বিভাজন বলে। ওকে, সবাই বুঝছে কিনা বলো? এটা হচ্ছে এরকম মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন, এটার উত্তর। এখন যদি আমরা দেখি, এরপরে আমরা দেখবো যে আর আমাদের কে কে আবিষ্কার করলো এবং হচ্ছে আমাদের নামকরণ করলো। তাহলে দেখো, আবিষ্কার এবং নামকরণের ক্ষেত্রে অনেক কাহিনী আছে। 1883 সালে বেনেডিক্ট এবং হাওয়ার্ড গোল্ডক্রিমির গ্যামিটে প্রথম হচ্ছে এটা লক্ষ্য করেন। আর 1888 সালে আমাদের স্টার বার্জার সর্বপ্রথম মিওসিস কোষ প্রত্যক্ষ করেন কোন উদ্ভিদে, পুষ্পক উদ্ভিদে দেখছে থেকে স্টার বার্জার, অনেকে বার্গার বলে, সমস্যা নাই। আর 1905 সালে ফরমার এবং মুর এটার নাম করেন কি, মিওসিস বিভাজন। তাহলে মিওসিস নামটা দিছে কে, বিজ্ঞানী ফরমার এবং মুর। আর বোভেন সর্বপ্রথম গোল্ডক্রিমির জনন মাতৃকোষে মিওসিস বিভাজন লক্ষ্য করেন। তাহলে এখানে উল্টা দিকে তুমি যাইতে পারো যে বোভেন সর্বপ্রথম গোল্ডক্রিমিতে জনন মাতৃকোষে মিওসিস প্রত্যক্ষ করেন। আর স্টার বার্জার দেখছে হচ্ছে কত সালে, আমাদের হচ্ছে কিরে, এরপরে বেনেডিক্ট এবং হার্ভার্ড গোল্ডক্রিমির গ্যামিটে দেখছে। আর হচ্ছে 1888 সালে স্টার বার্জার প্রথম পুষ্পক উদ্ভিদ, অর্থাৎ যে সকল উদ্ভিদের ফুল এবং ফল হয় তাদের ক্ষেত্রে কি করেন, মিওসিস প্রত্যক্ষ করেন। আর এটার নামকরণ করেন কে, ফরমার এবং মুর। এরপরে আমরা আসি, মিওসিস কোথায় ঘটে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, মনে রাখবা। মিওসিস কোথায় ঘটে সেটার উপর ভিত্তি করে মিওসিসকে আবার 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 3 ভাগে। ঠিক আছে, কয় ভাগে? 3 ভাগে। গ্যামিটোজেনিক মায়োসিস, স্পোরোজেনিক মায়োসিস, আর এটা জাইগোটিক মায়োসিস। এগুলো একটু ব্যাখ্যাটা তুমি ভালো করে বুঝতে পারলে সুবিধা হবে। এখন দেখো, নিম্ন শ্রেণীর জীবের হ্যাপ্লয়েড জীবে মায়োসিস হয় নিষেকের পর জাইগোটে, আর উচ্চ শ্রেণীর জীবে মায়োসিস হয় নিষেকের পূর্বে জনন মাতৃকোষে। এটার তোমরা ব্যাখ্যা একটু পরে পারবা। আমরা দেখি এই অংশটুকু, এটা থেকে ব্যাখ্যাগুলো দিলেই তুমি অটোমেটিক বুঝতে পারো। এখন দেখো, গ্যামিটোজেনিক মায়োসিস বা যেটা বলে টার্মিনাল মায়োসিস, কি বলা হয় আর একটা নাম, টার্মিনাল মায়োসিস। ঠিক আছে, টার্মিনাল মায়োসিস। এখন দেখো, এটা মূলত কোথায় ঘটে, উন্নত শ্রেণীর জীবে। কি উন্নত শ্রেণীর জীবে? আমরা এই লাইন দুইটার মিনিং এখান থেকে পাবো। দেখো, উন্নত শ্রেণীর জীবের জনন মাতৃকোষ যদি দেখি, কি জনন মাতৃকোষ। কারণ কাকে বলতেছি জনন মাতৃকোষ, মনে রাখবা, যেই কোষটা থেকে ডিম্বাণু এবং শুক্রাণুর সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে কি রে, জনন মাতৃকোষ। তাহলে জনন মাতৃকোষ কোথায় থাকে? প্রজনন তন্ত্রে, পুং প্রজনন তন্ত্র অথবা স্ত্রী প্রজনন তন্ত্রের ভিতরে। তাহলে পুরুষদের ক্ষেত্রে আমরা বলি টেস্টিস, আর মহিলাদের ক্ষেত্রে থাকে কি, ডিম্বাশয়। তো যাই হোক, ওগুলো নিয়ে আমরা মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়ে ভালো করে পড়বো। আপাতত ধরো যে শুক্রাশয় অথবা ডিম্বাশয়ের ভিতরে থাকে জনন মাতৃকোষ, এবং জনন মাতৃকোষগুলো সবসময় থাকবে ডিপ্লয়েড, পিতা হোক অথবা মাতা, দুইজনের হচ্ছে কি রে, ডিপ্লয়েড। এই জনন মাতৃকোষে প্রথমে কি করবে, মিওসিস। এটা শুক্রাশয়ের ভিতরেও মিওসিস ঘটবে, এখানে ডিম্বাশয়ের ভিতরেও মিওসিস, জনন মাতৃকোষে মিওসিস ঘটবে। মিওসিস ঘটার পরে বাবার ক্ষেত্রে তৈরি হবে শুক্রাণু, আর মায়ের ক্ষেত্রে হবে কি রে, ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণু যাদেরকে আমরা বলি গ্যামেট, আর যেহেতু গ্যামেট তৈরির সময় এটা তৈরি হয়েছে, এই জন্য নাম তার কি বলছে, গ্যামিটোজেনিক মায়োসিস। তাহলে উন্নত শ্রেণীর, এই যে লাইনটা লেখা আছে না, দেখো, উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড জীবে মায়োসিস হয় নিষেকের পূর্বে। কোথায়? জনন মাতৃকোষে। ঠিক আছে, জনন মাতৃকোষ হতে গ্যামিট সৃষ্টিকালে। তাহলে দেখো, জনন মাতৃকোষ এখনো নিষেক ঘটে নাই, যখন এদের নিষেক ঘটবে তখন হয়ে যাবে কি রে, এন মিলে তৈরি হবে জাইগোট। কি হবে? জাইগোট। আমরা বুঝছি তো? তাহলে এই যে বলছে উন্নত শ্রেণীর জীবের মিওসিস ঘটে কোথায়,
নিষেকের পূর্বে, নিষেক ঘটার পূর্বে কোথায়? জনন মাতৃকোষ থেকে গ্যামিট সৃষ্টিকালে। আর গ্যামিট সৃষ্টিকালে ঘটে বলে এটার নাম হচ্ছে কি গ্যামিটোজেনিক মায়োসিস। এটা একটা গেল। এবারে আসো আমরা স্পোরোজেনিক মায়োসিস। এটাগুলো ঘটে মূলত পুষ্পক উদ্ভিদে। কোথায়? উদ্ভিদে। কোথায়? উদ্ভিদে। এখন ধরো উদ্ভিদে কেমনে ঘটতেছে সেটা একটু যদি ব্যাখ্যাটা দেই। উদ্ভিদের ক্ষেত্রে যে কথাটা বলা হচ্ছে দেখো, যে তোমরা সবাই জানো যে ফুলের দুইটা স্তবক থাকে যারা প্রজননে অংশগ্রহণ করে, একটা পুং স্তবক আর একটা হচ্ছে কি স্ত্রী স্তবক। এই পুং স্তবকের মধ্যে যদি আমরা দেখি পুংকেশর, এর নিচে থাকে পরাগদণ্ড আর উপরে থাকে পরাগধানী। এই পরাগধানীর ভিতরে যে কোষগুলো থাকে তাকে বলা হয় পরাগ মাতৃকোষ। এটার নাম কি? পরাগ মাতৃকোষ। এই যে পরাগধানীর ভিতরে পরাগ মাতৃকোষ আছে, এই পরাগ মাতৃকোষের মধ্যে এবার কি ঘটে? আমাদের মিওসিস ঘটে। কি ঘটে? মিওসিস। তোমরা 90 এটা পড়ছো। এই মিওসিস ঘটে, এখান থেকে প্রত্যেকটা থেকে 4টা পরাগ রেণু তৈরি। কি হয়? পরাগ রেণু। কয়টা? 4টা। এবং এই পরাগ রেণুগুলো পরবর্তীতে পরিস্ফুটিত হয়ে শুক্রাণুতে পরিণত হয়। কেমনে হয় সেটা তোমরা উদ্ভিদের প্রজনন অধ্যায়ে পড়বা। তাহলে দেখো, এই যে কি বললাম যে স্পোরোজেনিক স্পোর তৈরি হয়েছে কোথায়? বিশেষ করে পুং স্তবক এবং স্ত্রী স্তবক। তোমরা জানো যে স্তবকের ক্ষেত্রে দুইটা, একটা অংশ থাকে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, আর নিচের দিকে থাকে কি? গর্ভাশয়। এই গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক। যে ডিম্বকের মধ্যে একটা কোষ থাকে। এই কোষটা বড় হইল, বড় হয়ে মিওসিস বিভাজন ঘটে। কি ঘটে? মিওসিস। এই মিওসিস বিভাজনের ফলে না 4টা কোষের সৃষ্টি হয়। কয়টা কোষের সৃষ্টি হয়? 4টা কোষের সৃষ্টি হয়। যেখানে উপরের 3টা নষ্ট হয়ে যায়, নিচেরটা বড় একটা থলির মতো আকার ধারণ করে। যে এই থলিটা পরে এখান থেকে দুই দিকে এক মিওসিস ঘটায়। মাইটোসিস ঘটলে 2টা নিউক্লিয়াস, সেখান থেকে 2বার মাইটোসিস ঘটে। কারণ এদিকে 4টা নিউক্লিয়াসের সৃষ্টি হয়, এদিকে হচ্ছে কি 4টা নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এর মধ্যে থেকে একটা চলে আস, উপর থেকে একটা, নিচ থেকে একটা চলে আসে মাঝখানে। উপরে থাকে 3টা আর নিচে থাকে 3টা, তার মধ্যে একটা আকারে বড় হয়, যাকে বলি আমরা কি? ডিম্বাণু। তাকে আমরা কি বলতেছি? ডিম্বাণু। এই যে শুক্রাণু মানে পুং গেমিট এবং কি রে ফুলের স্ত্রী গেমিট তৈরি করার সময় এখানে যে মিওসিস, যে পরাগ রেণুতে পরাগ ধানীর যে কোষ আছে পরাগ মাতৃকোষ, সেখানে মিওসিস ঘটলো। আবার এখানে কি রে জনন মাতৃকোষ, সেখানে মিওসিস ঘটলো। এই মিওসিসটাকে বলতেছে আমরা কি? স্পোরোজেনিক মিওসিস। ঠিক আছে। এখন আমরা লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে জাইগোটিক মায়োসিস। জাইগোটিক মানে কি? জাইগোটে। এখন ধরো যারা নিম্ন শ্রেণীর জীব, একটু নিচে হবে, দেখে কষ্ট হইতে পারে। আমরা যদি দেখি এখানে যে জাইগোটিক বলতে আমরা কাকে বলতেছি? যে নিম্ন শ্রেণীর জীব। কারা? নিম্ন শ্রেণীর জীব। তারা আগে থেকেই হ্যাপ্লয়েড। তারা আগে থেকেই কি? হ্যাপ্লয়েড। তাদের দেহটা বা জনন মাতৃকোষটা হ্যাপ্লয়েড। কারণ এখানে কিন্তু মিওসিস ঘটা পসিবল না। তখন তাদের কি ঘটে? মাইটোসিস। কি ঘটে? মাইটোসিস। তাহলে এখান থেকে হলো ডিপ্লয়, যতটুকু ছিল এন, এরপরে এই 2 এন মিলে হলো কি? জাইগোট। কি তৈরি করলো? জাইগোট। কিন্তু দেখো তো তাদের দেহ কি? জাইগোটটা হলো ডিপ্লয়েড, কিন্তু তাদের দেহ কি ডিপ্লয়েড না। তখন এখানে কি ঘটে? মিওসিস ঘটে। তখন এখানে আগে হলো কি ঘটে? মিওসিস। আর মিওসিস বেদনের ফলে তারা হ্যাপ্লয়েড কয়টা কোষ? 4টা কোষের সৃষ্টি করে এবং তার ভিতরে আবার মাইটোসিস ঘটে। এই যে দেখো নিষেকের পর জাইগোটে মায়োসিস ঘটছে বলে এটার নাম দেওয়া হয়েছে কি? জাইগোটিক মায়োসিস। তাহলে দেখো কোথায় ঘটে, এটার ব্যাখ্যা যে আমরা বলতে যাই, নিম্ন শ্রেণীর জীবে মায়োসিস হয় নিষেকের পর জাইগোটে। ঠিক আছে। আর উন্নত শ্রেণীর জীবে ঘটে নিষেকের পূর্বে কোথায়? জনন মাতৃকোষে। এছাড়াও কোথায় ঘটে? উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখবো কি রে পরাগধানীতে, আর এটা কি রে ডিম্বকের ভিতরে। ওইটাকে বলতেছি আমরা স্পোরোজেনিক মায়োসিস। কথা ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি আমাদের এই যে বললাম সংগঠন স্থানের উপর ভিত্তি করে 3 প্রকার, গ্যামিটোজেনিক বা টার্মিনাল, স্পোরোজেনিক আর কি জাইগোটিক। এবারে আমরা যদি আসি পরের টপিকটা, সেটা হচ্ছে কি? জীবনের ধারাবাহিকতা রক্ষায় মায়োসিসের অবদান অথবা মায়োসিস কেন দরকার? মায়োসিস না হলে কি হইতো? মায়োসিস যদি না হয় তাহলে কি হইতো? দেখো জীবনের ধারাবাহিকতা রক্ষায় মায়োসিসের অবদান। তো এইটা একটু দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তোমাকে ঘ নম্বরে কোশ্চিন আসতে পারে, মানব জীবনের ধারাবাহিকতায় মায়োসিসের অবদান বা মিওসিসের অবদান ব্যাখ্যা করো। তাহলে আমরা এখানে 2টা চিত্র আছে, দেখো এই 2টা চিত্রতে তুমি দেখো, এই দেখো মায়োসিস ঘটলে কি হবে আর মায়োসিস না ঘটলে কি হবে। এখন দেখি এই যে মায়োসিস যদি ঘটে, প্রথমে দেখো আমাদের যে
পিতৃজনন কোষ আর মাতৃজনন কোষ আছে। এই যে জনন মাতৃকোষ, পিতৃ বা মাতৃজনন মাতৃকোষ। জনন মাতৃকোষে কি ঘটে? মিওসিস ঘটে বলেই তার ক্রোমোজোম সংখ্যা, এখানে একটু ভুল হয়েছে লেখাটা, এখানে হবে কি রে এন। ক্রোমোজোম সংখ্যা কি হয়? অর্ধেক হ্রাস পায়, কি হয়? এন তম হয়। এন কিসে হয়? এন। তাহলে দেখো এই যে প্রথমে মায়োসিস ঘটছে বলে আমাদের গ্যামেট সৃষ্টির সময় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পাইছে। মানে এই অর্ধেক হ্রাস পাওয়ার পর যখন শুক্রাণু এবং ডিম্বাণুর কি ঘটলো? নিষেক ঘটলো। তখন যে জাইগোটটা পাইলাম, এই জাইগোটে ক্রোমোজোম সংখ্যা আবার কি হলো? ডিপ্লয়েড, মানে কি মাতৃকোষের সমান। ঠিক আছে, মাতৃকোষের সমান ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট নতুন কোষের সৃষ্টি হইল। এখন যদি আমি তোমাকে দেখাই, যদি মিওসিস না ঘটে জনন মাতৃকোষে মাইটোসিস ঘটতো, কি ঘটতো? মাইটোসিস ঘটতো। তাহলে দেখো এই যে বলছে পিতৃজনন মাতৃকোষ এবং মাতৃজনন মাতৃকোষে কি ঘটলো? মাইটোসিস। অর্থাৎ এখানে আমার ক্রোমোজোম সংখ্যা আগের মতোই সমান সংখ্যক থাকবে, কারণ আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনে কি থাকে? ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তাহলে এখানেও 2n, এখানেও 2n। এবার যখন তাদের নিষেক ঘটবে, নিষেক ঘটে হয়ে গেল কি রে? 4n। অর্থাৎ প্রত্যেক প্রজন্মে ক্রোমোজোম সংখ্যা কি হয়েছে? দ্বিগুণ হয়েছে। তাহলে এর পরের ক্রোমোজোম যদি হয় আরো দ্বিগুণ, তাহলে 4n ছিল। এর পরবর্তী নিষেক যদি আমরা দেখি 4n 4n নিষেক হবে কি হতে হবে? 8n। অর্থাৎ প্রত্যেক প্রজন্মে তাদের ক্রোমোজোম সংখ্যা কি হবে? দ্বিগুণ হারে বাড়বে। আর আমরা জানি যেহেতু ক্রোমোজোমের ভিতরে কি থাকে? জিন থাকে, তাহলে তাদের জিনের সংখ্যাও দ্বিগুণ হবে এবং তাদের বৈশিষ্ট্য কি হবে? দ্বিগুণ হারে কি হবে? তোমার বাড়তে থাকবে। অর্থাৎ কেউ যদি পাগল হয়, তার সন্তান ডবল পাগল, তার সন্তান আরো 4 ডবল পাগল, তাদের সন্তান 8 ডবল পাগল, এরকম করে চলতে থাকে। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে থাকলে জীবের মধ্যে এটা কি রে? অনেক আমূল পরিবর্তন আসবে এবং একটা সময় দেখবা ওই জীবটা বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য জীবনের ধারাবাহিকতা রক্ষায় অবশ্যই মাইটোসিস না, কোনটা দরকার? মিওসিস ঘটাটা খুবই জরুরি। এতে করে কি হয়? নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের কি হয়? সমান হয়। ওকে, তাহলে এটা একটু খুব ভালো করে পড়বা। এবার চলে যাচ্ছি আমরা মিওসিসের ধাপ সমূহ। তো মিওসিসের ধাপ আমরা ভালো করেই জানি। মিওসিসকে আমরা দুইটা ধাপে ভাগ করছি, আগেই দেখাইছিলাম যে মিওসিস 1 এবং কি রে? মিওসিস 2। এবং মনে রাখবা মিওসিস 1 এবং মিওসিস 2 এর যে মধ্যবর্তী যে সময়টা আছে তাকে বলতেছি আমরা কি রে? ইন্টারকাইনেসিস। তোমরা যেমন পড়ছো না কোষচক্রে, কোষচক্রে যেমন পড়ছিলা না যে এক মাইটোসিস বিভাজন থেকে আরেকটা মাইটোসিস বিভাজনের মাঝামাঝি যে সময়টা আছে তার নাম ইন্টারফেস। এখানে ইন্টারফেস না বলে এটাকে আমরা বলি কি? ইন্টারকাইনেসিস। তাহলে আমরা কি পাইলাম? মিওসিসের ধাপ কয়টা? দুইটা, মিওসিস 1 এবং মিওসিস 2। এখন মিওসিস 1 কে আবার 4টা ধাপে ভাগ করেছে। কয়টা? 4টা। এবং মিওসিস 2 কেও কয়টা ধাপে? 4টা। এগুলো সেম আগের মতোই মাইটোসিসের যে ধাপগুলো ছিল, জাস্ট একটা থাকবে না, প্রো মেটাফেজ। দেখো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। জাস্ট খালি কি রে? মিওসিস 1 এর বেলায় বলো সবগুলাই 1, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। আর মিওসিস 2 এর বেলায় বলবো কি? প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। এখানে একটু হিসাব বলে রাখি, তোমরা একটু মাথায় রাখবা যে তোমরা ওখানেও পড়ছো প্রোফেজ হচ্ছে দীর্ঘস্থায়ী পর্যায়, ঠিক এখানেও মিওসিস বিভাজনের প্রোফেজ 1টা অনেক বড়। এর জন্য এটাকে আলোচনার সুবিধার জন্য আমরা 5টা উপপর্যায়ে ভাগ করছি। কয়টা উপপর্যায়? 5টি উপপর্যায়ে ভাগ করছি। উপপর্যায়। এই উপপর্যায়ে যে ভাগ করছি এই ভাগগুলোর নাম হচ্ছে দেখো, 1 লেপ্টোটিন, 2 জাইগোটিন, 3 প্যাকাইটিন, 4 ডিপ্লোটিন, 5 ডায়াকাইনেসিস। এখন আমাদের এই ধাপগুলোকে চিত্র সহ ভালো করে বুঝতে হবে। এখন আমি এই চিত্র বোঝানোর জন্য আমি তোমাদের এইভাবে লিখে দেখাবো না, এটার জন্য আমরা তোমাদের ছবি আঁকে দেখাবো। ঠিক আছে, তাহলে এবার আমরা আসি বই থেকে দেখে দেখে পড়বো আর ছবি আঁকা শিখবো। ঠিক আছে, তো তার আগে একটা কথা বলে রাখি যে তোমাদের যে আবুল হাসান স্যারের বই আছে এই বইয়ের মধ্যে চিত্রগুলো সম্পূর্ণই ভুল। সুতরাং এই বই থেকে যদি তুমি চিত্র অঙ্কন করো তাহলে তুমি আন্ডা পাবা, আন্ডা। জানি না আবুল হাসান স্যার এতদিন থেকে বইটা চালাচ্ছে, এত বছর থেকে চালাচ্ছে, কেন জানি ভুলগুলো সংশোধন করতেছে না। ঠিক আছে, তবে বলে রাখি এখান থেকে যে চিত্রগুলো আছে এই চিত্রগুলো আঁকলেই তোমার ভুল। সো তো সাবধানতা অবলম্বন করতে হবে। তুমি ভালো করে অন্য কোনো বই অথবা আমি যেটা আঁকে দিচ্ছি এটা একটু ভালো করে দেখবা। ঠিক আছে, তো দেখো মিওসিস 1
আমরা জানি যে মিওসিস কোষ বিভাজনে মায়োসিস ওয়ানের সবথেকে তাৎপর্যপূর্ণ। এই পর্যায়ে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় এবং সমস্ত ক্রোমোজোমের মধ্যে অংশের পারস্পরিক বিনিময় ঘটে এবং মিওসিস ওয়ানকে 4টি উপপর্যায়ে ভাগ করা হয়েছে। কি কি? প্রোফেজ ওয়ান, টেলোফেজ, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান এবং কি রে টেলোফেজ ওয়ান। এর মধ্যে প্রোফেজ ওয়ানটা সব থেকে বড়, এজন্য এই প্রোফেজ ওয়ানকে আবার কয়টা উপপর্যায়ে ভাগ করা হয়েছে? 5টা। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং কি রে ডায়াকাইনেসিস। এখন আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে কি লেপ্টোটিন। এখন পড়বো আমরা কি লেপ্টোটিন। এখন এখান থেকে আমি তোমাকে দেখাই লেপ্টোটিনটা। এটা আমরা একটু ছবিটা বোর্ডের মধ্যে নিয়ে যাই। আমি আগেই বলতেছি এগুলো একটু ভুল আছে, সো সাবধান। লেপ্টোটিনটা ভুল নাই, বাকিগুলো মোটামুটি ভুল আছে। জাইগোটিনের পরে থেকে প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস এগুলোতে একটু কি আছে? ভুল আছে। তাহলে প্রথমে আসি লেপ্টোটিন। প্রথম ধাপটা হচ্ছে কি লেপ্টোটিন। লেপ্টোটিন, ঠিক আছে। লেপ্টোটিন মনে রাখবা, লেপ্টো এটার মানে শব্দের অর্থ লেপ্টো শব্দটার অর্থ চিকন, আর থিন THIN থিন মানে হচ্ছে কি সুতা। লেপ্টোটিন দশায় কিসের মতো পরিণত হয়? চিকন সুতায় পরিণত হয়। এবং মনে রাখবা এখানে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়াসের কোনো বিলুপ্তি টুলুপ্তি হয় না। প্রোফেজ ওয়ানের একদম শেষের দিকে গিয়ে বিলুপ্তি হবে। তাহলে দেখো প্রথমে যদি আমরা এটা একটা কোষ চিন্তা করি, এটা কোষ প্রাচীর, এটা হচ্ছে কি কোষ প্রাচীর, এটা হচ্ছে কি কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের ভিতর কি আছে? নিউক্লিয়ার মেমব্রেন। ধরো এটা হচ্ছে আমাদের কি নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে ঘটনাগুলো ঘটতেছে। তাহলে লেপ্টোটিন মানে চিকন সুতা। মনে রাখবা প্রোফেজ ওয়ানে আমরা যখন পড়ছিলাম মাইটোসিস, এরা অনবরত জল বিয়োজন করে, জল বিয়োজন করে খাটো এবং মোটা সুতায় পরিণত হয়। তখন দেখবা এই যে ক্রোমোজোমগুলো ঠিক এরকম সেন্ট্রোমিয়ার সহ এরকম করে খাটো এবং লম্বা সুতায় পরিণত হচ্ছে। খাটো এবং কি লম্বা সুতায় পরিণত হচ্ছে। কথাটা বুঝতে পারছি? এই যে খাটো এবং লম্বা সুতায় পরিণত হচ্ছে, তখন এদেরকে খালি চোখে দেখা যায় না, তবে মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। ঠিক আছে? এই জন্য এই দশাটার নাম বলে চিকন সুতা, মানে অত মোটা হয় নাই, চিকন চিকন সুতার মতো হয় বলে এটাকে কি বলা হচ্ছে আমাদের? দেখো লেখা আছে ক্রোমোজোমগুলো আণবিক অনুবীক্ষণ যন্ত্রের নিচে দৃষ্টিগোচর হয় এবং ক্রোমোজোমের গায়ে অনেকগুলো বহু ক্রোমোমিয়ার দেখা যায়। তাহলে আমরা এখানে স্টেপ বাই স্টেপ লিখবো। কি লিখবো? স্টেপ বাই স্টেপ। 1 নাম্বার স্টেপটা কি করলাম? ক্রোমোজোমগুলো জল বিয়োজন করে খাটো ও মোটা হয়। কি হওয়া শুরু করে? মোটা হয়। 2 নাম্বারে এদের গায়ে কি দেখা যায়? গায়ে ক্রোমোমিয়ার দেখা যায়। কি ক্রোমোমিয়ার দেখা যায়? ক্রোমোমিয়ার দেখা যায়। দেখবা এদের এই যে চিকন সুতাগুলো আছে না, এদের গায়ে কতগুলো গোল 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 মানে দানাদার উপাদান যুক্ত থাকে, যে উপাদানগুলোকে বলতেছি আমরা কি ক্রোমোমিয়ার। এগুলোকে আমরা কি বলতেছি? ক্রোমোমিয়ার দেখা যায়। ঠিক আছে? এবং এই যে লেখা আছে না ক্রোমোজোমগুলো অবিভক্ত এবং দীর্ঘ থাকে, অর্থাৎ এখানে কোনো ক্রোমাটিন সৃষ্টি হয় না। ঠিক আছে? এবং জল বেদন এবং ক্রোমোজোমের সংকোচন চলতে থাকে। এখন একটা জিনিস দেখো, এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লির কাছাকাছি চলে যায়। এবং প্রাণী কোষের ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রাণী কোষ এটা কোষ প্রাচীর। ঠিক আছে? আর এইটা ধরো নিউক্লিয়ার মেমব্রেন। কি হলো? নিউক্লিয়ার মেমব্রেন। এখন দেখা যাচ্ছে এর ক্রোমোজোমগুলো এমনভাবে অবস্থান করবে যেন একটা জায়গা থেকে সব ক্রোমাটিডগুলো সৃষ্টি হয়েছে। তোমরা বুফেট দেখছো না, মানুষকে যে ফুল গিফট করি, একটা ডান্ডার মতো অংশ থাকে আর এর উপরে প্লাস্টিকের মোড়ানোর এই অংশটার সাথে এখানে অনেকগুলা ফুল টুল থাকে। ঠিক আছে কিনা? ফুল টুল এরকম করে থাকে। ঠিক এরকম প্রাণী কোষের বেলায় দেখবা যে এর ক্রোমাটিডগুলা ঠিক একটা জায়গা থেকে উৎপত্তি হয়েছে বলে মনে হয়। একটা জায়গা থেকে উৎপত্তি মনে হয় বলে এটা আরেকটা নাম হচ্ছে, দেখো ফুলের তোড়ার মতো দেখায়, তখন এটাকে বুকেট বলা হয়। কি বলা হয়? বুকেট। যেটা বলছে কি বিজ্ঞানী ডার্লিংটন, ওর 1 টন ভালোবাসা আছে, এই জন্য তার নাম হচ্ছে কি ডার্লিংটন, স্যারের নাম। আর প্রাণী কোষের ক্রোমোজোমগুলা পোলারাইজড বিন্যাস থাকে। পোলারাইজড মানে কি? তারা একটা মেরুর দিকে থাকে বলে এটার নাম কি বলা হচ্ছে? পোলারাইজড বিন্যাস। তাহলে কি বললাম? 3 নাম্বার পয়েন্ট আমরা কি লিখবো? ওইটাই যে প্রাণী কোষে ঠিক আছে কি বলছে? ক্রোমোজোমগুলো একত্রে, ক্রোমোজোমগুলো
একত্রে একত্রে কিসের ফুলের তোড়ার মতো দেখায়, ফুলের তোড়ার মতো দেখায়, তোড়ার মতো দেখায়, তখন তাকে কি বলে, তখন তাকে কি বলে, বুকে বলে, কি বলে, বুকে বলে। এবং পোলারাইজড অবস্থা পাওয়া যায়, কোন অবস্থায়, পোলারাইজড অবস্থায় পাওয়া যায়। পোলারাইজড মানে কি, পোল মানে মেরু, একটা মেরুর দিকে তারা অবস্থান করে, কোথায়, উদ্ভিদ কোষে না, আবার প্রাণী কোষে। তাহলে আমরা জিনিসটা কি বললাম, লেপ্টোটিনের ক্ষেত্রে কি কি বলবো, লেপ্টো মানে চিকন, থিন মানে সুতা। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো জল বিয়োজন করে খাটো এবং মোটা হয়, এবং এদের গায়ে কতগুলা দানাদার উপাদান দেখা যায়, যাদেরকে বলা হয় কি, ক্রোমোমিয়ার। এবং প্রাণী কোষে এগুলা দেখতে একটা জায়গায় মেরু হয়ে অনেকগুলো এরকম ফুলের তোড়ার মতো মনে হয়, তখন তাকে বলা হয় বুকে, এবং একটা প্রান্তের দিকে থাকে বলে এটার নাম হয়ে যায় কি রে, এটা কি, পোলারাইজড অবস্থায় পাওয়া যায়। এটা গেল কার কথা, লেপ্টোটিন। এরপরে আমরা আসবো জাইগোটিন। এবারে আমরা আসবো কোথায়, যদি আমরা দেখি জাইগো, ZY জাইগো, TENE, এখানে জাইগো শব্দটা আসছে, জাইগো যার অর্থ জোড়া বা জোয়াল, হ্যাঁ। আর থিন মানে কি, থিন মানে সুতা, তাহলে জোড়া সুতা, ঠিক আছে। এখন তোমরা অনেকেই গরু দেখছো, গরুর হাল বইতে দেখছো না, গরুর হাল বোয়ার সময় যেন গরু দুইটা দুই দিকে চলে না যায়, তাদের মাঝখানে একটা জোয়াল দেওয়াল লাগে, এক কথায় শেষ, তাদেরকে জোড়া মিলাইতে হয়, ঠিক আছে। তাহলে জোয়াল মানে এখানে আমরা জোড়া মিলাবো, কি করবো, জোড়া, ঠিক আছে। আবার ভাই বোন যে বিয়ে শাদী দিচ্ছি, বিয়ে শাদী দেওয়ার জন্য জোড়া মিলাবে এমনটা না, তবে এখানে দুইটা ক্রোমোজোম কাছাকাছি আসলে। তো ধরো আমরা এরকম করে দিলাম কি, ধরো এটা হচ্ছে কোষ, এই কোষের মধ্যে আছে আমাদের কি, নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোমগুলো আছে, কি আছে, ক্রোমোজোমগুলা মনে রাখবা, হোমোলোগাস যে ক্রোমোজোমগুলো আছে। আমরা যে লেপ্টোটিন দশাটা পাইছিলাম একটু আগেই, ঠিক আছে, এরকম ছিল না, এরকম করে লেপ্টোটিন দশায় এরকম করে 4টা ক্রোমোজোম ছিল, 2টা আমরা লম্বা লম্বা দিছিলাম, আর হচ্ছে কি 2টা খাটো খাটো দিছিলাম, ধরো এরকম করে দিছি। তাহলে মনে রাখবা এইখানে সমস্ত ক্রোমোজোম দেবে, একটা শব্দ পাবা, হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস মানে কি, হোমোলোগাস বা সমসংস্থ, সমসংস্থ, ঠিক আছে। মনে রাখবা একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমগুলোকে বলি আমরা হোমোলোগাস ক্রোমোজোম। দেখো আমরা যে একটু আগেই ব্যাখ্যাটা পড়লাম, যে দেখো আমাদের বাবার কি ডিপ্লয়েড কোষ থেকে আসে শুক্রাণু, আর মায়ের ক্ষেত্রে আছে কি ডিম্বাণু, এই শুক্রাণু ডিম্বাণু মিলে হয় কি জাইগোট। এই যে শুক্রাণুতে ক্রোমোজোম থাকে কয়টা, 23টা, আবার ডিম্বাণুতে ক্রোমোজোম থাকে কয়টা, 23টা। এবং আমরা সবাই জানি যে ক্রোমোজোমগুলোকে নাম্বারিং করা হয় তাদের দৈর্ঘ্য অনুযায়ী, 1 নাম্বারটা সব থেকে লম্বা, তারপরে আস্তে আস্তে 2, 3 এবং 22 নাম্বারটা সব থেকে খাটো, এবং XY আলাদা, ঠিক আছে। তাহলে 1 নাম্বার ক্রোমোজোম বাবার, মায়ের 1 নাম্বার ক্রোমোজোম কিন্তু সেম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আবার বাবার 2 নাম্বার ক্রোমোজোম, মায়ের 2 নাম্বার ক্রোমোজোম কি সেম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। বাবার 3 নাম্বার ক্রোমোজোম, মায়ের 3 নাম্বার ক্রোমোজোম সেম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। বাবার 22 নাম্বার ক্রোমোজোম, মায়ের 22 নাম্বার ক্রোমোজোম সেম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে এরকম একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমগুলোকে আমরা পরস্পরের কি বলি, হোমোলোগাস ক্রোমোজোম। তার মানে এই নিউক্লিয়াসের ভিতরে আমাদের হোমোলোগাস ক্রোমোজোম থাকে কয় সেট বা কয় জোড়া, 23 জোড়া। বাবা থেকে আসে 23টা, মা থেকে আসে 23টা, মিলে হচ্ছে কি 46টা হয়ে যায়। তখন এই যে বলছে আমাদের যে জাইগোটিন পর্যায়ে এই বাবার 1 নাম্বার ক্রোমোজোম এবং মায়ের 1 নাম্বার ক্রোমোজোম আসে, তারা পাশাপাশি বসে একটা জোড়া সৃষ্টি করে। কি তৈরি করে, জোড়া সৃষ্টি করে। সেম বাবার 2 নাম্বার ক্রোমোজোম, মায়ের 2 নাম্বার ক্রোমোজোম আসে, একটা কি করে, জোড়া সৃষ্টি করে। বুঝতে পারছি, বাবার 1 নাম্বার ক্রোমোজোম, মায়ের 1 নাম্বার ক্রোমোজোম, বাবার 2 নাম্বার ক্রোমোজোম, মায়ের 2 নাম্বার ক্রোমোজোম কাছাকাছি আসে, কি করে, জোড়া সৃষ্টি করে। আর এই জোড়াটাকে বলি আমরা বাইভ্যালেন্ট। এই জোড়াটার নাম বলি কি, বাইভ্যালেন্ট। এবং এই জোড়া সৃষ্টির প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সিনাপসিস। কি করতেছে, সিনাপসিস। তাহলে আমরা কি বলবো, তুমি যদি জাইগোটিন উপপর্যায়ে এগুলো লেখো, পয়েন্ট আকারে লিখবা যে এই দেখো এই উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমগুলো একটি মাতা থেকে আগত, একটি পিতা থেকে আগত, একটি জোড়া সৃষ্টি করে, এটা 1 নাম্বার পয়েন্ট। এবং হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে পরস্পর আকর্ষণের জন্য এই জোড়ার সৃষ্টি হয়। এখানে একটা লাইন লেখা আছে না,
তোমাকে যদি আমি বলি এই লাইনটা হচ্ছে কি আসলে অরিজিনাল কথা না, এটা হচ্ছে কি এই জোড়া সৃষ্টি করতে এক ধরনের সুতার মতো অংশ আছে যারা হচ্ছে আমাদের এই জোড়া সৃষ্টিতে কি করে, সাহায্য করে। তাহলে দেখো বইয়ের ওই লাইনটা ভুল আছে। আমরা যদি একদম ওপেনলি ভালো করে বলতে যাই, এদের আকর্ষণের জন্য এটা হয় না। এই যে বলছে দুইটা, ধরো এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, তুমি যদি একটু দেখো এটা হচ্ছে আমাদের একটা বাবা থেকে আগত ক্রোমোজোম, আর এটা হচ্ছে কি মা থেকে আগত ক্রোমোজোম। এই দুইটা ক্রোমোজোমকে জোড়া বাঁধাইতে সাহায্য করে এখানে কিছু উপাদান আছে, এই যে অংশগুলো আছে না, এই উপাদানগুলো এখানে ধরো এখানে এরকম করে কতগুলো উপাদান আছে যারা এই জোড়াটাকে লাগাইতে সাহায্য করে। এই জোড়াটাকে লাগাইতে সাহায্য করে যে কমপ্লেক্সটা, তার নাম কি সিনেপ্টোনেমিয়াল কমপ্লেক্স, সিনেপ্টোনেমিয়াল কমপ্লেক্স। তাহলে কথাটা বুঝতে পারছি? তাহলে হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে জোড়া সংলগ্ন করার জন্য যেই কমপ্লেক্সটা বা যারা দায়ী তারা হচ্ছে কি সিনেপ্টোনেমিয়াল কমপ্লেক্স। এটা খালি চোখে তো দেখা যায় না, এটাকে অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। এটাকে দেখতে হলে তোমাকে অবশ্যই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র লাগবে। তাহলে একটা জিনিস আমরা তাহলে কি করি দেখো, আমরা যদি আবার ওই হোয়াইট বোর্ডে চলে যাই, তাহলে দেখো এখানে কি বলছে যে এই যে হোমোলোগাস ক্রোমোজোম 1 নম্বরের সাথে মায়ের 1 নম্বর, বাবার 2 নম্বরের সাথে এরকম 22। তাহলে মাথায় রাখবা যে কোনো জীবে যতগুলো ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম থাকে বাইভ্যালেন্ট সৃষ্টি হবে তার অর্ধেক। অর্থাৎ মানুষের ক্ষেত্রে দেখো ক্রোমোজোম কয়টা, 46টা। তাহলে বাইভ্যালেন্ট সৃষ্টি হবে কি, বাইভ্যালেন্ট সৃষ্টি হবে কয়টা, 23টা। মানুষের বাইভ্যালেন্ট এরকম যদি বলি কারো 80টা আছে ক্রোমোজোম, তাহলে তার হচ্ছে কি বাইভ্যালেন্ট সৃষ্টি হবে 40টা। এবং এই বাইভ্যালেন্ট সৃষ্টি করার জন্য এদের মধ্যে কিছু উপাদান থাকে যার নাম হচ্ছে কি রে, সিনেপ্টোনেমাল কমপ্লেক্স, সিনেপ্টোনেমাল কমপ্লেক্স। ঠিক আছে, উচ্চারণ একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু বুঝে নিও, সিনেপ্টোনেমাল কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে এই যে বাইভ্যালেন্ট, আর এই বাইভ্যালেন্ট তৈরি করার প্রক্রিয়াটাকে বলতেছি আমরা কি, সিনাপসিস। বাইভ্যালেন্ট তৈরি করা, যেহেতু সিনাপ্টোনেমিয়াল কমপ্লেক্স তৈরি করছে এই জন্য এটাকে বলা হচ্ছে কি সিনাপসিস। তাহলে দেখো জোড়ার কার্য ক্রোমোজোম দ্বয়ের এক প্রান্ত থেকে আরম্ভ করে অন্য প্রান্তে শেষ হতে পারে, অথবা সেন্ট্রোমিয়ারের মধ্যে দুই দিকে ক্রমান্বয়ে বিস্তার হতে পারে। আর দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড়া সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে সিনাপসিস। প্রতিটি জোড়ার ক্রোমোজোম যুগলকে বলা হচ্ছে কি রে, বাইভ্যালেন্ট। এবং কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক তৈরি হবে কি রে, বাইভ্যালেন্ট। এগুলো আমরা আগেই পড়ছি। এবং নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপ তখনও দেখা যায় প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটে। তাহলে তুমি এগুলাকে একটু এলোপাতারি করে না লিখে পয়েন্ট টু পয়েন্ট লিখবা। 1, হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পর কাছাকাছি আসে। 2, দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড়া সৃষ্টি হয় যাকে সিনাপসিস বলে। 3, এই জোড়াবাঁধা অংশগুলোকে আমরা কি বলি রে, বাইভ্যালেন্ট বলি। এবং 4, মনে রাখবা যে এখানে সেন্ট্রিওলের বিভাজন শুরু হয়। এরপরে আমরা যেই ধাপটা পড়বো, তাহলে এটা আসলে কি, তাহলে এটা বাইভ্যালেন্ট, এটা একটা বাইভ্যালেন্ট। আর এখানে কি কে সাহায্য করছে বাইভ্যালেন্ট তৈরি করতে, সিনাপ্টোনেমাল কমপ্লেক্স। ওকে, তাহলে আমরা এটা পড়লাম কোন দশা, জাইগোটিন দশা। ঠিক আছে, এইবারে আমরা আসবো কি, প্যাকাইটিন। কোথায় আসবো, প্যাকাইটিন। ঠিক আছে, প্যাকাইটিন। তাহলে আমরা একটু ছবিটা নিয়ে আসি। তাহলে দেখো এই অংশটুকু হচ্ছে প্যাকাইটিন। তো প্যাকাইটিনের ছবি তোমাদের নিচে দেওয়া আছে, তবে আমি আগেই বলে রাখতেছি এই ছবি কি ভুল। তোমরা এই ছবি দিছো মানে জীবন ধ্বংস হয়ে গেছে, সুতরাং এই ছবি আঁকবা না। তাহলে প্যাকাইটিনটা আমরা নিয়ে যাই। ঠিক আছে, প্যাকাইটিনটা আমরা হোয়াইট বোর্ডে নিয়ে যাচ্ছি। ওকে, এখন দেখো প্যাকাইটিন উপদশায় প্রথমে যে ঘটনাটা ঘটে সেটা যদি আমরা ব্যাখ্যা দিতে যাই, একটু আগের ছবিটা দেখি। এই যে দেখো আমাদের কি হয়েছে, জাইগোটিন দশায় বাইভ্যালেন্ট সৃষ্টি হয়েছে। এই যে বাইভ্যালেন্টের প্রত্যেকটা যে নিউক্লিয়াস আছে, কি আছে, প্রত্যেকটা যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমগুলোর এবার সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে লম্বালম্বি বিভক্ত হয়ে কিসে পরিণত হবে, ক্রোমাটিডে পরিণত হবে। কি হবে, ক্রোমাটিড। কিসে পরিণত হবে, ক্রোমাটিডে পরিণত হবে। তাহলে প্রত্যেকটাই ক্রোমাটিডে পরিণত হচ্ছে।
তাহলে প্রথমে কি হইল, সেন্ট্রোমিয়ার বিভাজিত বাদ দিয়ে বাহুগুলা বিভাজিত হয়ে কি হইল, ক্রোমাটিডে পরিণত হয়। এই ছবিটা আমরা ওই দিকে আঁকি, এই ছবিটা আমরা কি প্যাকাইটিনের এই জায়গায় আঁকি। তাহলে প্রথম দিকে দেখবা, প্রথম দিকে এটা কিন্তু ফার্স্ট দিকে আমাদের নিউক্লিয়াসের ভিতরে আমাদের কি সমস্ত ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুইটা অংশে বিভক্ত হয়ে ক্রোমাটিডে পরিণত হয়। কিসে পরিণত হইল, ক্রোমাটিডে পরিণত হইল। ধরো এরকম ক্রোমাটিডে পরিণত হইল। কিসে পরিণত হইল, ক্রোমাটিড। তুমি ছবিটা এরকম করে না আঁকে এরকম করে আঁকতে পারো, আমি একটু মোটা করে আঁকি, দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ধরো যে এরকম করে আমাদের কোষ ছিল, এই কোষের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন ছিল, আর এই দিকে আছে তোমার কি রে তাহলে এরকম করে দেখো আমাদের এদিকে ক্রোমাটিডে পরিণত হলো, প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে কি হলো, ক্রোমাটিডে পরিণত হইল। সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে অংশগুলো বিভাজিত হয়ে ক্রোমাটিডে পরিণত হইল। এখন তুমি একটা চিন্তা করো যে আমরা আগে যে ছবিটা পড়ছিলাম সেখানে বাইভ্যালেন্ট ছিল, হোমোলোগাস ক্রোমোজোমগুলোর কি ছিল, বাইভ্যালেন্ট ছিল। কি ছিল, বাইভ্যালেন্ট, তাই না? এরকম করে হোমোলোগাস বাইভ্যালেন্ট। বাট পরবর্তীতে বিভাজিত হয়ে কি হইলো, এগুলা পরবর্তীতে ধাপে গিয়া বিভাজিত হয়ে কি হইলো, এরকম করে সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি বিভাজিত দুইটা ক্রোমাটিডে পরিণত হইলো, তাই না? দুইটা ক্রোমাটিডে পরিণত হইলো। এরকম আমরা সাদা একটা আঁকি, এগুলো একটু ভেজাল। হ্যাঁ, এরকম সাদা একটা অংশ আঁকলাম, এটা সেন্ট্রোমিয়ার, এগুলো হচ্ছে ক্রোমাটিড। এখন একটা বাইভ্যালেন্টে কয়টা ক্রোমাটিড আছে বলো তো? দেখো 1 2 1 2 3 4, 4টা ক্রোমাটিড। এখানেও 1 2 3 4। তাহলে একটা বাইভ্যালেন্টের মধ্যে ক্রোমাটিড আছে কয়টা? 4টা। কয়টা আছে? 4টা। এজন্য এই অবস্থাটাকে আমরা বলি টেট্রাড। এটাকে আমরা বলি কি? টেট্রাড। টেট্রা মানে 4। তাহলে একটা বাইভ্যালেন্টের ভিতরে ক্রোমাটিড আছে কয়টা? 4টা। এজন্য এটাকে বলতেছি আমরা কি? টেট্রাড। এটাকে আমরা কি বলতেছি? টেট্রাড। আর এই টেট্রাডের পর, টেট্রাড গঠন হওয়ার পরবর্তী ধাপে আরেকটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? আরেকটা ঘটনা ঘটে। এই ঘটনাটা বোঝানোর জন্য আমাকে আরেকটু ছবিটাকে একটু এটাকে ছোট করে রাখি এক সাইডে, এখানে আমি আরেকটা ছবি আঁকবো, ঠিক আছে? টেট্রাড হওয়ার পরে এখানে কি ঘটনা, এটা ধরো আবার আগের মতো এই কোষ, এই কোষের মধ্যে আমরা যদি দেখি হোমোলোগাস ক্রোমোজোমগুলা, এই যে একই সেন্ট্রোমিয়ার থেকে উৎপন্ন যেই ক্রোমাটিডগুলো আছে, এই যে একই সেন্ট্রোমিয়ার থেকে উৎপন্ন ক্রোমাটিডগুলোকে বলি আমরা সিস্টার ক্রোমাটিড। কি বলি? সিস্টার ক্রোমাটিড। অর্থাৎ এখানে 1 2 পরস্পরের সিস্টার ক্রোমাটিড এবং 3 4 পরস্পরের কি রে? সিস্টার ক্রোমাটিড। 1 2 পরস্পরের সিস্টার ক্রোমাটিড, 3 4 পরস্পরের, কিন্তু 1 2 এর সাপেক্ষে 3 4 হচ্ছে আবার কি? নন সিস্টার ক্রোমাটিড। এখন এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে তাদের মধ্যে একটা ওভারল্যাপিং ঘটে। কি ঘটে? ওভারল্যাপিং ঘটে। কি হলো? এই যে দেখো একটা ওভারল্যাপ, একটার উপর দিয়ে আরেকটা উঠে গেছে। এখন ধরো এটাকে আমি একটু আলাদা কালার দিয়ে বুঝাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ধরো আমরা এটাকে একটু আলাদা কালার দিয়ে দেখাচ্ছি। একটা ধরলাম, এই হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম বাবার, আর এই হোমোলোগাস ক্রোমোজোম হইল কার? মার। এই হোমোলোগাস ক্রোমোজোম হইল কার? মার। ঠিক আছে? কিন্তু এখানে একটা ঘটনা ঘটে কি, যে এই হোমোলোগাস ক্রোমোজোমের একটা অংশ কিরে এর একটা এই অংশের উপরে এরকম করে ওভারল্যাপ করে। ঠিক আমাদের এটা ইয়া হইলো, দেখো এরকম করে একটা একটা করে ওভারল্যাপ করে। আমাদের আঙ্গুলগুলো যেমন এরকম করে আছে, এরকম একটা অংশ গঠন করে। ঠিক আছে? এই অংশের মধ্যে কি ঘটনা ঘটে? এই অংশগুলোর মধ্যে যদি আমরা এইদিকে ছবিটা দেখি, এখান থেকে দেখো, ধরো এইটা একটা হোমোলোগাস ক্রোমাটিড, এখানে আছে তোমার মায়ের হোমোলোগাস ক্রোমাটিড। ঠিক আছে? মায়ের ক্রোমাটিড আর এখানে বাবার। কি হলো? একটার পার্ট আরেকটার উপরে উঠে গেল। ঠিক আছে কি না? এরকম করে সংযুক্ত হইল। এই সংযুক্ত হওয়ার পরে তাদের একটা বিশেষ এনজাইম দ্বারা এই অংশটা ভেঙে যাবে। এই অংশটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে কি ঘটনা ঘটতেছে? ভেঙে যাওয়ার পরে
এর অংশটা এর সাথে যুক্ত হবে, অর্থাৎ সবুজ কালারের অংশটা এর সাথে যুক্ত হবে আর সাদাটা ওর সাথে যুক্ত হবে। তাহলে দেখো আমরা যদি এরকম করে দেখাই, এরকম করে যদি দেখাই, এই যে এরকম করে একটা জিনিস তৈরি হলো। জিনিসটা বুঝতেছো যে এখানে প্রথমে যুক্ত হয়েছে ঠিকই, বাট তাদের মধ্যে একটা অংশ ভেঙে এর সাথে যুক্ত হয়েছে আর এর অংশটা ভেঙে কিরে এর সাথে যুক্ত। তাহলে আমরা কালারটা এরকম করে দিতে পারি, এটাকে সাদা করে দিলাম আর এইটাকে আমরা কি করে দিলাম, নীল করে দিলাম। এই যে অংশের বিনিময় হয়েছে, এই অংশের বিনিময়টাকে বলা হয় কি, ক্রসিং ওভার। কি বলা হয় এটাকে? ক্রসিং ওভার। এখন দেখো তোমাদের যে বইয়ের ছবি আছে সেই বইয়ের ছবিতে কিন্তু এই ক্রসিং ওভারটা দেখানো নাই, তারা ডিরেক্ট ছবিটা দিয়ে দিছে। তোমরা যদি একটু ভালো করে বইটা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে তারা ক্রসিং ওভার দেখায় নাই। এ দেখো জাস্ট একটারে কালা করে দিছে, একটারে সাদা করে দিছে, ঠিক আছে। কিন্তু এই প্যাকেটিং দশা যে ক্রসিং ওভার ঘটে অর্থাৎ অংশের বিনিময় ঘটে, সেই অংশের বিনিময়ে কিন্তু ছবিটা তারা দেয় নাই, ঠিক আছে, তারা ছবিটা দেয় নাই। এই জন্য তোমরা ছবিটা এইভাবে আঁকবা, ঠিক এরকম করে সেম এই সাইডেও আরো দুটা হোমোলোগাস ক্রোমোজোম ছিল না, হ্যাঁ এরকম করে হোমোলোগাস ক্রোমোজোম ছিল, এরকম করে হোমোলোগাস ক্রোমোজোম ছিল। ধরো তখন তুমি কি করবা, ওই সিম্পল এর অংশে এটাকে এড করে দিবা আর এর অংশে হচ্ছে কি এটাকে অ্যাড করে দিবা, তারপরে এটা ধরো একটা নিউক্লিয়াস বানায় দিলা, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি প্যাকাইটিন উপপর্যায়। তাহলে প্যাকাইটিন উপপর্যায়ে কি ঘটনা ঘটলো? এক নাম্বার কাজ, প্যাকাইটিন উপপর্যায়ে কি ঘটনা ঘটলো আমরা যদি দেখি, একটু টাইম লাগতেছে, ছবিটা একটু ইয়া টাইপ তো এই জন্য একটু টাইম লাগতেছে, সমস্যা নাই, নো পেরা, ঠিক আছে। তাহলে আমরা কি কি পয়েন্ট বললাম? এক নাম্বার পয়েন্ট কিরে, প্রথমে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বাদে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বাদে বাহুগুলো বিভাজিত হয়ে কি করে, বিভাজিত হয়ে কি করে ক্রোমাটিডে পরিণত হয়। কি হয়? ক্রোমাটিডে পরিণত হয়। দেখো প্রথমে আমাদের যে লেপ্টোডিন দশায় ছিল, এই লেপ্টোডিন দশা তারা জোড়া বাঁধা ছিল, এই জোড়া বাঁধা অংশগুলোতে কি হইলো, আমাদের বাহুবাদ দিয়ে বিভাজিত হয়ে দুইটা ক্রোমাটিড, এবং একটা বাইভ্যালেন্টে কয়টা ক্রোমাটিড থাকে? চারটা ক্রোমাটিড থাকে, বলে এটার নাম কি হয়? টেট্রাড। দেখো লেখা আছে না যে ক্রমাগত, লেখা আছে ক্রমাগত সংকোচনের ফলে এই উপপর্যায় ক্রোমোজোমগুলো আরো খাটো এবং মোটা, এবং এই পর্যায়ে বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়, আর প্রতিটি বাইভ্যালেন্টের দুটি সেন্ট্রোমিয়ার এবং চারটি কি থাকে রে? ক্রোমাটিড থাকে। তাহলে সেন্ট্রোমিয়ার, এই এটা বাইভ্যালেন্ট, এখানে সেন্ট্রোমিয়ার আছে দুইটা আর ক্রোমাটিড আছে কয়টা? 1 2 3 4, চারটা আছে, এই জন্য বলতে চারটা। আর এই অবস্থাকে বলা হয় কি? টেট্রাড। এই বলছে প্যাকাইটিনের পূর্বে প্রত্যেকটা দুটি করে ক্রোমাটিড দৃষ্টিগোচর হয় না, আর এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বা সিস্টার ক্রোমাটিড বলে, আর একই জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজোমকে নন সিস্টার ক্রোমাটিড বলে। তাহলে দেখো আমরা বলছিলাম এটার সাপেক্ষে এটার সাপেক্ষে এইটা সিস্টার ক্রোমাটিড, আর এটার সাপেক্ষে এইটা হচ্ছে কি রে? নন সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড। ওকে, এখন দেখো শেষের দিকে দেখা লেখা আছে যে এই উপপর্যায়ের শেষের দিকে বাইভ্যালেন্টের যেগুলো দুটি নন সিস্টার ক্রোমাটিডে সম্ভবত একই স্থানে ভেঙে গিয়ে পুনরায় অন্যটির সাথে কি লাগে? জোড়া লাগে। তাহলে এরা পরস্পরের সাথে যুক্ত হয় প্রথম দিকে, তারপরে ভেঙে গিয়ে আবার অংশ বিনিময় করে কি লাগে? জোড়া লাগে। এই জোড়া লাগা স্থানটাকে বলতেছি, এই স্থানটাকে বলা হচ্ছে কায়াসমা। তাহলে কি হলো? কায়াসমা সৃষ্টি হয়। এবং এই জোড়ার স্থানে দেখো অংশের বিনিময় ঘটছে না, এদিকে একটা অংশ, এদিকে, এই অংশের বিনিময়টাকে বলা হয় কি রে? ক্রসিং ওভার। দেখো লেখা আছে যে এখানে দুটি নন সিস্টার ক্রোমাটিডে এক্স আকৃতির ক্রস চিহ্নের মতো জোড়াস্থলকে বলা হচ্ছে কি রে? কায়াসমা, এবং নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়কে বলা হচ্ছে কি? ক্রসিং ওভার। তাহলে বুঝছো তো এইভাবে? তাহলে তোমরা ছবি আঁকবা এইটা,
ছবি আঁকবা কোনটা, এইটা। ভালো করে তোমরা একটু আঁকার ট্রাই করবা, যে এখানে প্রথমে ক্রোমাটিডের সৃষ্টি, অথবা দুইটা ছবি দিলে ভালো, এটা কি পূর্ব দশা আর এটা কি পরবর্তী দশা। প্রথমে আমাদের বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলা লম্বালম্বি বিভাজিত ক্রোমাটিডে পরিণত হয়, তখন একটা বাইভ্যালেন্টে দুইটা সেন্ট্রোমিয়ার এবং চারটা কি থাকে, ক্রোমাটিড থাকে। এই অবস্থাকে বলা হয় টেট্রাট। এবং এই টেট্রাটগুলোর মধ্যে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি ঘটে, অংশের বিনিময় ঘটে। এই অংশের বিনিময়টাকে বলা কি ক্রসিং ওভার। এবং যেখানে অংশের বিনিময় হচ্ছে, দেখো এখানে দেখতে অনেকটা এক্স আকৃতির, কোন আকৃতির, এক্স আকৃতির একটা অংশ সৃষ্টি হয়, যাকে বলা হচ্ছে কি রে, কায়াজমা, যাকে বলা হচ্ছে কি কায়াজমা। এটাই হচ্ছে প্যাকাইটিন। তাহলে তোমরা প্যাকাইটিন উপপর্যায়ে এই দুইটা ছবি আঁকলে অবশ্যই স্যার খুশি হবে। বাট আবুল হাসান স্যারের বই যদি তুমি ছবি অঙ্কন করো তাহলে তুমি ভুল, তুমি কোনো মার্ক পাবা না, গ্যারেন্টি। ঠিক আছে, এরপরে আমরা যাব কোন দশাটা, ডায়াকাইনেসিস। কোথায়, ডিপ্লোটিন। এবার আমরা আসবো কি ডিপ্লোটিন, তারপর হচ্ছে কি ডায়াকাইনেসিস। ডিপ্লোটিনটা অতটা প্যারা নাই, ঠিক আছে। ডিপ্লোটিনটা যদি তুমি দেখো, এখানে দেখো ডিপ্লোটিন কিভাবে হয়। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, এখন দেখো আমরা ডিপ্লোটিন পর্যায়টা বলি। ডিপ্লোটিনে তেমন কিছু ঘটে না, জাস্ট খালি আমরা একটু প্যাকাইটিন উপপর্যায়টা একটু লক্ষ্য করি। প্যাকাইটিন উপপর্যায়ে কি দেখছিলাম, যে এখানে অংশের বিনিময় ঘটছে। এই অংশের বিনিময় ঘটার পরে তাদের মধ্যে একটা বিকর্ষণ শুরু হয়। এই যে সেন্ট্রোমিয়ারগুলো পরস্পরকে কি করা শুরু করে, বিকর্ষণ শুরু করে। বিকর্ষণ শুরু হইতে ধর আমার এরকম করে ছিল, কারণ আমি এটা বিকর্ষণ দিচ্ছি, দেখো তো আমার আঙ্গুলটা আস্তে আস্তে কি সরে যাচ্ছে না। এই যে সরে যাওয়াটার কাজটাই হচ্ছে কি ডিপ্লোটিন দশার ধাপ। ঠিক আছে, এখন ধরো এই যে ডিপ্লোটিন পর্যায়ে কি হয়, এই আমাদের এখানে একটা ধরো যে কি আছে, এখানে একটা অংশ আছে, হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পরের সাথে মিলিত হয়েছে, ধরো এরকম করে ক্রসিং ওভার ঘটছে। ক্রসিং ওভারের ক্ষেত্রে মনে রাখবা এইদিকে একটা, আর এখানে আমরা দিব কি সাদা। এই ক্রসিং ওভার ঘটার ফলে এরপরে এটা আমরা আগেই বললি, ক্রসিং ওভার দুই দিকেই ঘটতে পারে, একদিকেও ঘটতে পারে, আবার কি হইতে পারে, দুই দিকেও হইতে পারে। ঠিক আছে, দুই দিকেও হইতে পারে। তাহলে ধরো আমরা একটা উদাহরণ, এই একটাকে একদিকে দেই আর একটাকে দুই দিকে দেই। ঠিক আছে, আসলে এইবার এখানে হবে আমার এরকম করে সাদা, এখানে হবে সাদা, সরি এখানে হবে নীল, আর এই অংশটা হবে কি সাদা, এই অংশটা হবে কি সাদা, অংশটা হবে কি সাদা। ঠিক আছে, তাহলে এরকম আমাদের কি হলো, প্যাকাইটিন উপপর্যায়ে যে ক্রসিং ওভারটা ঘটছে, এইবার এই ক্রসিং ওভার ডিপ্লোটিন উপপর্যায়ে এরা পরস্পরকে কি করা শুরু করবে, বিকর্ষণ শুরু করবে। কারণ বিকর্ষণ শুরু করলে ওই কায়াসমার স্থানে বাধাপ্রাপ্ত হবে, তখন এখানে একটা কি হয়, এরকম করে ছিল, এখন এরকম আস্তে আস্তে বিকশিত, এখানে একটা কি লুপের সৃষ্টি হবে। কি হবে, লুপের সৃষ্টি হবে। এখন যদি একটা কায়াসমা হয়, ধরো আমরা এটাকে একটা কায়াসমা পাই, কয়টা কায়াসমা, একটা কায়াসমা পাই, একটা কায়াসমা যদি পাই, তখন বিকর্ষণটা যখন হয়, এই বিকর্ষণের ফলে তারা একজন আরেকজন থেকে এরকম করে একদম সরে যায়। ঠিক আছে, একদম কি হয়, সরে যায়, একদম কি হয়, সরে যায়। ঠিক আছে, একদিকে সাদা দিলাম আমরা, একদিকে কি দিব রে, নীল দিলাম। ঠিক আছে, এরকম করে সরে যায়। তখন এদের মধ্যবর্তী একটা লুপের সৃষ্টি হলে সেই লুপটার কোণ হবে 180 ডিগ্রি। কিন্তু যদি আমাদের কখনো কি হয়, দুইটা কায়াসমা সৃষ্টি হয়, কয়টা কায়াসমা সৃষ্টি হয়, এরকম দুইটা কায়াসমা সৃষ্টি হয়। এই দুইটা কায়াসমা সৃষ্টি হলে এরা দেখবা পরস্পরকে বিকর্ষণ করার ফলে এরা সরে যেতে পারে না। এখানে তো একদম একটা থেকে একটা সাইড একদম পুরা সরে গিয়ে 180 হয়েছে, বাট এখানে সরে যেতে পারে না, তখন এদের মধ্যে একটা লুপ সৃষ্টি হয়। কি হয়, লুপ সৃষ্টি হয়। কি হয়, লুপ সৃষ্টি হয়। যেই লুপটা আছে এরকম, যে লুপটা হবে কিরকম, এরকম। ঠিক আছে, এদিকে আমরা দিব নীল, এদিকে দিব আমরা কি নীল, আর নীলের সাইডে দিব আমরা কি সাদা, এদিকে হইলো কি
এটা হবে সাদা, এটা হবে কি সাদা। তখন এদের মধ্যবর্তী কোণ হবে কত? 90 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কি ডিপ্লোটিনের কথা। যে বলতেন হ্যাঁ, আচ্ছা এইটা হচ্ছে ডিপ্লোটিনের কথাবার্তা। এগুলা পরীক্ষায় জীবনে আসবে না, জাস্ট খালি বুঝে রাখো যে ডিপ্লোটিনে কি বলছে। ডিপ্লোটিনের ক্ষেত্রে কথাগুলো একটু পড়ে নাও। তুমি যদি ডিপ্লোটিনের পড়াটা পড়ো তাহলে আরো বুঝতে সুবিধা হবে। যে ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোজোমগুলো এই উপবাজে আরো খাটো এবং মোটা হয়। বাইভ্যালেন্ট ক্রোমোজোমের মধ্যে পারস্পরিক কি হয়? বিকর্ষণ শুরু হয়। কি হলো? বিকর্ষণ শুরু হয়। এর ফলে বিপরীত দিকে সরে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কায়াসমার স্থানে কি হয়? বাধাপ্রাপ্ত হয়। আর এই বিকর্ষণ একসাথে কয়েক স্থানে শুরু হতে পারে, তবে সেন্ট্রোমিয়ারের মধ্যে প্রথম এবং সব থেকে বেশি বিকর্ষণটা শুরু হয়। এখন কায়াসমার প্রান্তের দিকে সরে যাওয়াকে বলা হচ্ছে প্রান্তীয়করণ। এবং দেখো লেখা আছে বিকর্ষণের ফলে দুটি কায়াসমার মধ্যবর্তী স্থানে একটা লুপের সৃষ্টি হয়। ঠিক আছে, এবং কায়াসমা স্পষ্ট হয়ে ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যাবে। যে বললাম এরকম করে ছিল, এখন আমি টান দিচ্ছি, এই টান দিলে তো আমার প্রান্তের দিকে কি হবে? সরে যাবে। এই যে প্রান্তের দিকে সরে যাচ্ছে এটাকেই বলা হচ্ছে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। এখন বলছে দুটি বা ততোধিক বাহু পরস্পর আবর্তনের ফলে আচ্ছা পাশাপাশি লুপ তৈরি করে কত? 90 ডিগ্রি। আর একটি মাত্র কায়াসমা থাকলে সেখানে কত হবে? 180 ডিগ্রি। এখানে একটা কায়াসমা তৈরি হয়েছে, যেন তাদের মধ্যে কোণ তৈরি হয়েছে কত? 180 ডিগ্রি। আর দুইটা কায়াসমা তৈরি হয়েছে এবং তাদের মধ্যে কোণ তৈরি হয়েছে কত? 90 ডিগ্রি। এটাই হচ্ছে কি ডিপ্লোটিন। এইবারে আমরা আসবো যেটা, সেটা হচ্ছে কি প্যাকাইটিন, সরি ডায়াকাইনেসিস। লাস্ট ধাপ সেটা হচ্ছে কি ডায়াকাইনেসিস। এখন এই যে বলছিলাম তোমাদের ডিপ্লোটিনের ছবিটাও দেখো, এটাও ভুল। কেন? তাদের কোনো ক্রসিং ওভার দেখায় নাই, অথচ আমাদের প্যাকাইটিন উপপর্যায়ে কি হয়েছে? ক্রসিং ওভার ঘটে গেছে। সো এগুলো ছবি আঁকবা না, মারা খাবা। ঠিক আছে, এবার চলে যাও পরে আমরা ডায়াকাইনেসিস। এই ডায়াকাইনেসিসে গিয়া যে ঘটনাটা ঘটে সেটা একটু ভালো করে বুঝতে হবে এবং মাথায় রাখতে হবে। ঠিক আছে, ডায়াকাইনেসিসে কি ঘটনা ঘটতেছে দেখো। ডায়াকাইনেসিসে যে ঘটনাটা ঘটে সেটা একদম ডায়া শব্দটা হচ্ছে কি একরোস, অপর পাশে, অর্থাৎ তাদের মধ্যে যে বিকর্ষণটা, এবার বিকর্ষণটা হয়ে কায়াসমার স্থানগুলো একদম আলাদা হয়ে যাবে। কায়াসমার স্থান কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। কায়াসমার স্থান আলাদা হয়ে যাবে। তখন দেখবা এরকম করে যে একটা নিউক্লিয়াস হয়, এর ভিতরে আমাদের মনে রাখবা এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের বিলুপ্তি হওয়া শুরু করে। নিউক্লিয়ার মেমব্রেন এবং কি হয়? নিউক্লিয়াসের বিলুপ্তি শুরু হয়। তখন দেখবা এখানে দেখবা এরকম করে যে আমাদের কি থাকে, এই যে অংশগুলো আছে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে অংশের যে বিনিময় হওয়ার পর, ঠিক আছে, তারা একটা একটা থেকে আলাদা হয়ে যাবে। একটা একটা থেকে কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। ধরো এখানে আমি সাদা দিলাম, তাকে কি হলো? হলুদ, সাদা কালার আসে নাই। এটা হচ্ছে আমাদের আলাদা হয়ে গেল। ঠিক আছে, ডিপ্লোটিনের কাজ আছে তাদেরকে আলাদা করা। ঠিক আছে, তাহলে দেখো, সরি ডিপ্লোটিন বারবার বলতেছি। ডায়াকাইনেসিসে কি কি ঘটনা ঘটলো? এক নাম্বার পয়েন্টটা বলবো আমরা কি রে? নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে। নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। কি ঘটে? বিলুপ্তি ঘটে। ঠিক আছে, এবং এই যে লেখা আছে না, এই উপপর্যায়ের শেষের দিকে নিউক্লিয়ার অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার এনভেলাপের অবলুপ্তি ঘটে। ঠিক আছে, এবার দেখো এখানে কি গ্রহণ করছে? এটা ক্রোমোজোম খাটো এবং মোটা হয়, প্রান্তীয়করণ তখন চলতে থাকে এবং বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোমের উপর ধাত্র জমা হয় এবং ক্রোমাটিড বিভক্ত হয় না। এই সময় বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থল থেকে পরিধির দিকে চলে আসে। ঠিক আছে, নিউক্লিয়াসের কেন্দ্রস্থল থেকে পরিধি দিয়ে, এবং এই পর্যায়ে এরকম ঘটনাটা ঘটে মূলত যে আমাদের সেন্ট্রোমিয়ারগুলো থাকে মাঝে, আর হচ্ছে আমাদের কি রে, আমাদের বাহুগুলো থাকে সাইডের দিকে, এরকম করে অবস্থান করে। ঠিক আছে, এটাই বলছে ডিপ্লোটিনে, সরি ডায়াকাইনেসিসে এইটুকু জানলেই যথেষ্ট। জাস্ট নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। এবং মাথায় রাখতে হবে পরবর্তী স্পিন্ডল যন্ত্র তৈরির জন্য যতগুলো প্রয়োজনীয় উপাদান আছে, এই বইয়ের লেখা নাই, আর স্পিন্ডল যন্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান কি? প্রয়োজনীয় উপাদান তৈরি করে, এখানে তৈরি করে ডায়াকাইনেসিস ইয়া পর্যায়ে। তাহলে আমাদের প্রোফেজ শেষ। প্রোফেজের কয়টা ধাপ? 5টা। লেপ্টোটিন,
জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং কি ডায়াকাইনেসিস। তাহলে প্রোফেজ 1 শেষ। এরপরে আমরা যেই জিনিসটা যাবো সেটা হচ্ছে কি মেটাফেজ 1। এবার আমরা আসবো কি মেটাফেজ 1। দেখো আমাদের এখানে জাস্ট দরকার কোনটা অংশ, এখানে দরকার ওই লেপটোটিন, লেপটোটিন, প্যাকাটিন এবং জাইগোটিন, এই তিনটা চিত্র জানলেই যথেষ্ট, বাকিগুলো না জানলেও কোনো সমস্যা নাই। এইবার চলে যাবো আমরা কোথায়, মেটাফেজ 1। এখন মেটাফেজ 1 এটা একটু বুঝে ফেলতে পারো অথবা না বুঝলেও সমস্যা নাই, বুঝাটা ভালো, নিজেদের জন্য ভালো। মেটাফেজ পর্যায়ে যে ঘটনাটা ঘটে, আমরা মেটাফেজ 1 মেটাফেজ আগে সবগুলো বুঝে নেই, তারপর হচ্ছে আমরা এক এক করে পড়ব। মেটাফেজ 1-এ যে ঘটনা ঘটে, আমাদের স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়। কি হয়? স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়। কি হয় রে? স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়। 1 নম্বর পয়েন্টে হইল কি স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়। এবং এই যে ক্রোমোজোম আমরা পড়ছিলাম না, প্রোফেজের মাইটোসিসের প্রোফেজে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই মেরুর মাঝামাঝি স্থানটাকে আমরা কি বলি, বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। বাট এদের বেলায় দেখবা, এদের বেলায় দেখা যাবে যে এদের সেন্ট্রোমিয়ারটা দুই মেরু থেকে সমান দূরত্বে অবস্থান করবে, দুই মেরু থেকে সমান দূরত্বে অবস্থান করবে। তাহলে এরকম করে আমরা দেই। তবে একটা জিনিস বলে রাখছিলাম, এখানে কি ঘটছে, ক্রসিং ওভার ঘটছে, ক্রসিং ওভার ঘটছে। তাহলে এখান থেকে আমরা যদি দেখি, মানে ক্রসিং ওভার ঘটছে মানে কি একটা অংশ কি হয়েছে সাদা, ধরো এই অংশটুকু আমরা কি করে দিলাম, সাদা করলাম। ওকে, সেম এদিকেও আমাদের কি ঘটলো, ক্রসিং ওভার ঘটছে। ঠিক আছে, একটা অংশ আমরা কি করে দিলাম, ধরো কালার চেঞ্জ হয় না কেরে, একটা অংশ আমরা কালার চেঞ্জ করে দিলাম। সেম এখানেও আমাদের ক্রসিং ওভার ঘটছে। তাহলে আমরা কি বললাম, মেটাফেজ ধাপে প্রথমে কি কি পয়েন্ট বললাম, 1 মেটাফেজ 1-এ কি হয়, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। আগের মতোই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কি করে, বিষুবীয় অঞ্চল হতে বিষুবীয় অঞ্চলের কি থাকে, সমদূরে অবস্থান করে, সমদূরত্বে অবস্থান করে। ঠিক আছে। এবং 3 নম্বর পয়েন্ট, ক্রোমোজোমগুলো কি হবে, সর্বাধিক খাটো এবং মোটা হবে। ক্রোমোজোমগুলো কি হবে, সর্বাধিক খাটো ও মোটা হয়। ঠিক আছে। তাহলে এখানে এটা হলো কি মেটাফেজ 1। মেটাফেজ 1-এর পরে আমাদের কি হবে, টেলোফেজ 1। কি পড়বো আমরা, টেলোফেজ 1। তাহলে সেম এখানে দেখো, এটা আমাদের এরকম করে আছে, সরি টেলোফেজ কেন বলতেছি, এটা হলো এনাফেজ 1 হবে। কি হবে, এনাফেজ 1। এনা মানে কি গতি, তাহলে ওই যে স্পিন্ডল যন্ত্র ছিল আগের মতো আমরা আঁকি, স্পিন্ডল যন্ত্র ছিল, এগুলো আমরা আঁকলাম। এখন মাথায় রাখতে হবে যে এই যে আমাদের ক্রোমোজোমগুলো আছে, এই ক্রোমোজোমগুলো এবার মেরুমুখী চলন প্রদর্শন করে। কি মেরুমুখী, তার মানে এটা দেখবা এরকম করে, ছবিটা ভালো করে আঁকলে ভালো হয়। মেরুমুখী চলন প্রদর্শন করবে। তাহলে দেখো সেম আগের মতো মেরুমুখী চলনে কি থাকবে, সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর বাহুগুলো থাকবে অনুগামী। সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর বাহুগুলো থাকবে কি, সবগুলোই থাকবে অনুগামী। এবং মাথায় রাখবা এখানে কিন্তু অবশ্যই কি ঘটছে, ক্রসিং ওভার ঘটছে। ধরো এখানে আমরা একটা মাথায় নীল করে দিলাম, একটা মাথা আমরা কি করে দিলাম, নীল করে দিলাম। আগের মতো এখানে 1 2 3 4, 1 2 3 4, একটা অংশ আমরা কি করে দিব, আমরা ক্রসিং ওভার, ধরো এখানে একটা অংশ ক্রসিং ওভার ঘটছে, এখানে একটা অংশ ক্রসিং ওভার ঘটছে। এই যে মেরুমুখী চলন প্রদর্শনগুলো, এটা হচ্ছে কি এনাফেজ। তাহলে এক পয়েন্ট কি দিলাম, এনাফেজ ধাপে যে ক্রোমোজোমগুলো মেরুমুখী চলন প্রদর্শন করে, ক্রোমোজোমগুলো মেরুমুখী চলন প্রদর্শন করে, যেখানে সেন্ট্রোমিয়ার অগ্রগামী
এবং বাহুগুলা কি থাকবে, এবং বাহু অনুগামী, অনুগামী। এই ধাপে কি হবে, 2 নাম্বার পয়েন্ট, এই ধাপে ক্রোমোজোমগুলো কি হয়, VLJI এর মতো দেখায়, এর মতো দেখায়। শেষ। এটা হলো আমাদের কি অ্যানাফেজ 1। লাস্ট আমরা বলবো কি, আমরা প্রোফেজের শেষ যদি আমরা বলি মিওসিস 1 এর লাস্ট আমরা টেলোফেজ 1। টেলোফেজ 1 এর ক্ষেত্রে কি হবে, এগুলা যখন মেরুর কাছাকাছি পৌঁছায় গেল, কোথায়, মেরুর কাছাকাছি পৌঁছায় গেল, মেরুর কাছাকাছি পৌঁছায় গেল, তখন এই ধাপের কি ঘটে, সমাপ্তি ঘটে। তখন এই ধাপের কি ঘটে, সমাপ্তি ঘটে। আমরা ওই আগের মতোই ক্রসিং ওভার দেখাই ফেলবো, একটা অংশ ক্রসিং ওভার করছে, এখানে একটা অংশ, আর এখানে সেম 1 2 3 4 চারটা ক্রোমাটিড, 1 2 3 4। কিসে ক্রোমাটিডের কি ঘটায়, ক্রসিং ওভার আমরা দেখাই দিলাম। এরকম করে যখন মেরুর কাছাকাছি চলে গেল, তখন আমাদের কি হইল, টেলোফেজ 1। টেলোফেজ 1। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং কি টেলোফেজ 1 এর কাহিনী। মেটাফেজ 1 এ কি কি ঘটনা ঘটছে, আবার প্রথম থেকে আসি, যে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো বিষুবী অঞ্চল থেকে সম দূরত্বে অবস্থান করে এবং আমাদের ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো এবং মোটা হবে। অ্যানাফেজ 1 এ এরা হচ্ছে কি মেরুমুখী চলন প্রদর্শন করে, কি মেরুমুখী চলন প্রদর্শন করে, কোন ধাপে, অ্যানাফেজ ধাপে যে যাচ্ছে। আর যেখানে আমার সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর বাহুগুলো থাকবে কি অনুগামী, সেম। যখন একদম নিউক্লিয়াসের কাছাকাছি গিয়ে পৌঁছায় গেল, তখন আমাদের কি হইলো, টেলোফেজ 1 শেষ। তাহলে দেখো অ্যানাফেজ 1, এই পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পৃথক হয়ে যায় এবং বাইভ্যালেন্টে ক্রোমাটিড বিপরীতমুখী মেরুর দিকে ধাবিত হয়। সরি, অ্যানাফেজ 1 কেন বলতেছে, মেটাফেজ 1 দেখো, বাইভ্যালেন্টের প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার স্ব স্ব মেরুর দিকে অবস্থান করে এবং বিষুবীয় রেখা হতে সম দূরে অবস্থান করে। কতিপয় ট্র্যাকশন ফাইবারের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত এবং মাইটোটিক মেটাফেজের মতো এই পর্যায়ে সেন্ট্রোমিয়ার কি হয় না, বিভক্ত হয় না। যাও, বলছে যে ক্রোমোজোমগুলো আরও খাটো এবং মোটা হয়। অ্যানাফেজ 1, এই পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পৃথক হয়ে যায়। দেখো হোমোলোগাস ক্রোমোজোমগুলো পৃথক হয়ে কি হচ্ছে, দুইটা মেরুর দিকে গতিশীল হয়। আর এই যে বলছে দেখো লেখা আছে, দুটি ক্রোমোজোম বিপরীত দুই মেরুর দিকে ধাবিত হয় এবং ক্রোমোজোমগুলোর সূত্রের সংকোচনের প্রসারণের কারণে ক্রোমোজোম বিপরীতমুখী চলন ঘটে। আর এরূপ চলনকালে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুগুলা কি থাকে অনুগামী, এবং এগুলো দেখতে কিসের মতো লাগে, ইংরেজি VLJI এর মতো দেখায়। ঠিক আছে, এবার চলো আমরা টেলোফেজ 1। টেলোফেজ 1 কি করছে, যে টেলোফেজ 1 এর মিওসিস 1 এর মতো শেষ পর্যায়ে, এই পর্যায়ের মেরুতে অবস্থিত N সংখ্যক ক্রোমোজোম চারদিকে নিউক্লিয়ার এনভেলাপ দ্বারা আবরণে আবির্ভাব ঘটে এবং নিউক্লিয়াসের জল যোজন করে এগুলো লম্বা এবং সরু হচ্ছে। তাহলে আমরা কি করলাম, এই যে দেখো, এইদিকে আমরা একটা নতুন নিউক্লিয়াস তৈরি করব, এইদিকে একটা আমরা কি নতুন নিউক্লিয়ার মেমব্রেন দিব, আর নতুন করে নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে, নতুন করে নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে। শেষ। এখন টেলোফেজ 1 হয়ে যাওয়ার পরে তারা কিছুটা সময় বিরতি নেয়, যাকে বলা হয় কি ইন্টারকাইনেসিস। তাকে বলতেছি আমরা কি ইন্টারকাইনেসিস। এই ইন্টারকাইনেসিস শেষ হওয়ার পরে তারা যে চক্রটা সম্পন্ন করে, সেটা হচ্ছে আমাদের কি রে, মিওসিস 2। মানে তোমাদের পরীক্ষা আসতে পারে ইন্টারকাইনেসিস কাকে বলে, তখন তুমি বলবা মিওসিস প্রক্রিয়া নিউক্লিয়ার প্রথম এবং দ্বিতীয় বিভক্তির অন্তর্বর্তী বা মধ্যবর্তী সময়কে বলে ইন্টারকাইনেসিস। পার্থক্য কোথায়, এখানে আরএনএ প্রোটিন সংশ্লেষিত হয় না, কিন্তু ডিএনএ প্রতিলিপন হয় না। ইন্টারফেজে ডিএনএ অনুলিপন ঘটছে এস ধাপে, কিন্তু এখানে কোনো ডিএনএ প্রতিলিপন ঘটবে না। এবার যাও মিওসিস 2। আর মিওসিস 2টা আমরা একসাথে এখানে না পড়ে আমরা ডিরেক্ট 5টা ছবির মাধ্যমে জিনিসটাকে শেষ করে দেই। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো মিওসিস আমাদের যদি দেখি, টেলোফেজের যে অংশটুকু আছে, এই টেলোফেজের যে অংশটুকু আছে, এটাকে যদি আমরা কপি করে নেই, আমরা কি করলাম, কপি করে আমরা কি করব, পরের ধাপে নিয়ে যাব। ঠিক আছে, পরের ধাপে তো আসতেছে না, তাহলে দাও আমরা ছবিটা আঁকি, সিম্পল ভাষায় ছবিটা আগে আঁকে ফেলি। ঠিক আছে, দেখো টেলোফেজ পর্যায়ে আমরা কি পাইছি, এদিকে একটা নিউক্লিয়াস, এদিকে একটা নিউক্লিয়াস, এখানে ছিল এরকম, যেখানে আমাদের কি করছে, ক্রসিং ওভার যুক্ত একটা অংশ আমরা দেখাইছি। ঠিক আছে, এরকম করে একটা অংশ, এখানে একটা অংশ, আর এখানেও ছিল এরকম 1 2 3 4 ক্রোমাটিড, 1 2 3 4 ক্রোমাটিড।
ঠিক আছে, এইটা ছিল আমাদের কোন দশা। আর এখানে একটা ধরু কালারটা আসে না খালি, এখানে একটা অংশ, এখানে একটা অংশ ক্রসিং ওভার ঘটছে। এটা হচ্ছে কি টেলোফেজ 1, টেলোফেজ 1 কি করলাম, টেলোফেজ 1। ঠিক আছে, এই টেলোফেজ 1 এর পরে আমাদের কি ঘটবে, মিওসিস 2। আমরা মাঝখানে পাইছিলাম ইন্টারকাইনেসিস, বাট ওটা তো আমাদের অত আলোচনার বিষয় না। মিওসিস 2, এটার আবার কয়টা ধাপ, এটার ধাপ হচ্ছে কয়টা, 4টা। প্রোফেজ 2, তাহলে এটা পরে লিখতেছি, এখান দেওয়া ছবি। প্রোফেজ 2-তে দুই দিকে দুইটা ঘটনা শুরু হবে। ঠিক আছে, তাহলে প্রোফেজ 2-তে তারা নিউক্লিয়াস, এটা যদি নিউক্লিয়াস হয়, এখানে তারা দুই দিকে আমাদের ক্রোমাটিডে পরিণত হবে। ঠিক আছে, দুই দিকে ক্রোমাটিডে পরিণত অবস্থায় আছে। ঠিক আছে, ছবি আঁকতে অনেক টাইম লাগে, বাবারে বাবা, জীবন শেষ। এদিকে ধরো এরকম করে, আর দুই দিকে ক্রোমাটিড বিভক্ত অবস্থায় আছে। ঠিক আছে, দুই দিকে ক্রোমাটিড কি অবস্থায় আছে, বিভক্ত অবস্থায় আছে। এটা আছে প্রোফেজ 2। এবার দেখো প্রোফেজ 2 শেষ, প্রোফেজ 2। এবার দেখো মেটাফেজ 2। মেটাফেজ 2 কি, মেটাফেজ 2। মেটাফেজ 2 এর এই দিকে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটবে এবং দুই দিক, এই দিকে একটা মাকুযন্ত্রের সৃষ্টি হবে, এদিকে একটা মাকুযন্ত্রের সৃষ্টি হবে, এইদিকে একটা কি হবে, মাকুযন্ত্রের সৃষ্টি হবে। এই মাকুযন্ত্রের সৃষ্টি একদম মাঝ বরাবর থাকবে কোনটা, এই অংশটুকু। আগের মতোই মেটাফেজের মাঝে কি থাকে, সেন্ট্রোমিয়ার গুলা অবস্থান করে, যেখানে তুমি ক্রসিং ওভার দেখাইতে পারো। এখানে একটা ক্রসিং ওভার ঘটছে, এখানে ধরো একটা ক্রসিং ওভার ঘটছে, আর এইদিকে একটা মাকুযন্ত্রের সৃষ্টি হবে, দুই দিকে দুইটা মাকুযন্ত্রের সৃষ্টি হবে, যেখানে আমাদের এরকম করে সেন্ট্রোমিয়ার গুলা অবস্থান করে। কোথায়, বিষুবীয় অঞ্চলে সেন্ট্রোমিয়ার গুলা অবস্থান করবে। এই সেন্ট্রোমিয়ার অবস্থান করার ফলে এরপরে আমাদের কি হবে, অ্যানাফেজ, তাই না, অ্যানাফেজ 2। তাহলে দেখো অ্যানাফেজ 2-তে কি ঘটনা ঘটতেছে, এইদিকে একটা স্পিন্ডল যন্ত্র আছে, এইদিকে একটা স্পিন্ডল যন্ত্র আছে। এদের যে সেন্ট্রোমিয়ার এই বরাবর বিভাজিত হয়ে অর্ধেক অংশ যাবে এই দিকে, আর অর্ধেক অংশ যাবে কি রে, এই দিকে। অর্ধেক অংশ যাবে একটা মেরুর দিকে, বাকি অর্ধেক যাবে আরেকটা বিপরীত মেরুর দিকে। তাহলে এখানে আমরা একটাতে অবশ্যই কি দেখাবো, ক্রসিং ওভার করে দেখাইলাম ধরো। ঠিক আছে, সেম এদিকে একটা স্পিন্ডল যন্ত্র থাকলো, যে স্পিন্ডল যন্ত্রের এইদিকে একটা অর্ধেক অংশ, এদিকে অর্ধেক অংশ, অবশ্যই সেখানে কি ঘটনা ঘটছে, ক্রসিং ওভার ঘটছে। এখানে ধরো একটা দিয়ে দিলাম, এখানে একটা ক্রসিং ওভার ঘটছে, আর এখানে দিলাম একটা ক্রসিং ওভার ঘটছে। এটা হলো কি, অ্যানাফেজ 2। এখানেও আগের মতোই ভিএলজি এর মতো লাগে, অ্যানাফেজ 2। এবং টেলোফেজ পর্যায়ে দেখবা এইদিকে আমাদের একটা নিউক্লিয়াস, এদিকে একটা নিউক্লিয়াস, এইদিকে একটা নিউক্লিয়াস, এইদিকে একটা নিউক্লিয়াস। তাহলে দেখো এইগুলা মিলে একটা নিউক্লিয়াস তৈরি করবে, এরা মিলে একটা নিউক্লিয়াস তৈরি করবে, এরা মিলে একটা নিউক্লিয়াস তৈরি করবে, এরা মিলে একটা, তাহলে 4টা নিউক্লিয়াস নতুন করে নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হবে। ঠিক আছে, নিউক্লিওলাসের সৃষ্টি হবে, এরকম করে একটা কোষ থেকে কয়টা হইলো, 4টা কোষের সৃষ্টি হয়। এটাই হলো কি মিওসিস 2। মিওসিস প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং কি টেলোফেজ 2। টেলোফেজ 2। তাহলে কি হইলো, আবার একটু দেখো, মিওসিস 2 এর প্রোফেজ 2-তে প্রথমে ক্রোমাটিডগুলা বিভক্ত হয়ে অবস্থান করবে এবং তাদের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের কি হবে, বিলুপ্তি হওয়া শুরু। মেটাফেজ ধাপে গিয়া মেটাফেজ 2-তে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে এবং তারা তাদের সেন্ট্রোমিয়ারগুলো কি হবে, স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। বিষুবীয় অঞ্চলে অবস্থান করার পরে তারা এবার অপত্য ক্রোমোজোম সৃষ্টি করবে। এই অপত্য ক্রোমোজোমগুলো অ্যানাফেজ ধাপে দুইটা ভিন্ন মেরুর দিকে যাবে। এই দুইটা ভিন্ন মেরুর দিকে গেলে তখন তারা মেরুর কাছাকাছি গিয়ে পৌঁছালে তখন নতুন করে প্রত্যেকটা ক্রোমাটিড জল যোজন করবে, লম্বা সুতায় পরিণত হবে, তখন তাদের চারদিকে নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের কি ঘটবে, আবির্ভাব ঘটবে। এটাই হচ্ছে কি মিওসিস 2। তো আমি এইটা মিওসিস 2টা তোমাদের আর রিডিং পড়াচ্ছি না, আর মিওসিস 2 ওয়ান কাইন্ড অফ কার মতো, মাইটোসিসের মতো। যার খালি এখানে কয়বার ঘটছে, একটা কোষের বেলায় দুই দিকে ঘটছে, এইদিকে একবার ঘটছে, উপরের দিকে একবার ঘটছে, এখানে একবার, উপরে এইভাবে ঘটছে, জাস্ট এইটুকুই যা পড়া আগেরটাই। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি মিওসিসের গুরুত্ব। কি পড়বো, মিওসিসের গুরুত্ব। ঠিক আছে, মেটাফেজ 2, টেলোফেজ 2 গুলো তোমরা পড়ে নিবা।
আমরা চলে যাচ্ছি মিওসিসের গুরুত্ব। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে প্রশ্ন আসতে পারে মিওসিসের গুরুত্ব কি। ঠিক আছে, দেখো লেখা আছে জনন কোষের সৃষ্টি। অর্থাৎ জনন কোষ বলতে আমরা কি বোঝাচ্ছি, আমাদের যে শুক্রাণু এবং ডিম্বাণু, এই শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করতে অবশ্যই কোন প্রক্রিয়া হতে হবে, মিওসিস প্রক্রিয়ায়। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, একটু আগেই পড়াইলাম না, যদি মিওসিস না করে মাইটোসিস করতো তাহলে জননমাতৃ কোষ বিভাজিত হয়ে যে গ্যামিটগুলো পাইতাম সেখানে 2n থাকতো, তার আবার নিষেধ ঘটে আবার কি রয়ে 4n হইতো। ক্রোমোজোম সংখ্যা বংশানুক্রমে 2 গুণ 4 গুণ 8 গুণ 16 গুণ এইভাবে বাড়তেই থাকতো। অর্থাৎ পাগলের সন্তান ডবল পাগল, তার সন্তান আরো 7 ডবল পাগল, এভাবে চলতেই থাকবে। এই জন্য ক্রোমোজোমের সংখ্যা সমতা রাখার জন্য অবশ্যই জনন মাতৃকোষে কি ঘটা দরকার, মিওসিস। প্রজাতির সক্রিয়তা বজায় রাখা, ঠিক আছে, এবং ক্রোমোজোম সংখ্যা ঠিক রাখার মাধ্যমে প্রজাতির সক্রিয়তা বজায় রাখে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, বৈচিত্র্যের সৃষ্টি। মানে এটা আমি এখন বুঝাচ্ছি না, কারণ এটার জন্য আমরা একটা টপিক পড়বো যার নাম হচ্ছে কি রে, ক্রসিং ওভার। বৈচিত্র্যের সৃষ্টিটা ক্রসিং ওভারে পড়বো। অভিব্যক্তি মানে কি রে, বৈচিত্র্য, বৈচিত্র্য আসলে অভিব্যক্তি আসবে, স্বাভাবিক ব্যাপার। তোরা একজন মানুষ থেকে আরেকজন, এখন আমি আমার বাবার সন্তান, কিন্তু আমার সমস্ত বৈশিষ্ট্য কি বাবার মতো হয়েছে, হয় নাই, বাবার থেকে একটু হলেও ভিন্ন। তা আমি আমার মায়ের সন্তান, কিন্তু আমার সমস্ত বৈশিষ্ট্য কিন্তু আমার মায়ের মতো না। এই যে একজন ওনাদের কাছ থেকে পাওয়া সত্ত্বেও তাদের মতো না হয়ে একটু ভিন্ন হয়েছে, এটাকে বলা কি অভিব্যক্তি বা বৈচিত্র্য। গ্যামিট সৃষ্টি এবং বংশবৃদ্ধি, যৌনুক্রম পাওয়া যায়। যৌনুক্রম আমরা জানি যে কোনো একটা জীবের হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলা হয়, যৌনুক্রম। তাহলে দেখো আমাদের দেহকোষ হলো ডিপ্লয়েড, পরে জনন মাতৃকোষ থেকে মিওসিস বিভাজনগুলো কি হ্যাপ্লয়েড। যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড পর্যায়ক্রমিক আবর্তন তাকে বলতেছি আমরা যৌনুক্রম। আর মেন্ডেলের সূত্র আছে, এটা ছাড়া ব্যাখ্যা করা পসিবল না। এবার দেখো আমরা একটা ইম্পর্টেন্ট টপিক আসলাম, সেটা হচ্ছে কি ক্রসিং ওভার, যেটা আমরা একটু আগেই পড়ছিলাম। কোথায়, প্যাকাইটিন উপপর্যায়ে। ঠিক আছে, কোন উপপর্যায়ে, প্যাকাইটিন উপপর্যায়ে। দেখো এটা কিন্তু আলাদা করে মনে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট গ এবং ঘ নাম্বারের জন্য। ঠিক আছে, চলে যাই। ক্রসিং ওভার কাকে বলা হয়, এবার আমরা আসবো সেটা হচ্ছে কি ক্রসিং ওভার, খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা আগেই পড়ছি যে প্যাকাইটিন উপপর্যায়ে মানে একই সেন্ট্রোমিয়ার থেকে উৎপন্ন যে ক্রোমোজোমগুলো আছে, তারা 1, 2 এবং হোমোলোগাস ক্রোমোজোমগুলা, তারা একটু কালারটা চেঞ্জ করে দেয় তাহলে সুবিধা হবে বুঝতে। ধরো এরকম করে দিলাম, আর এখানে দিলাম হচ্ছে এই কালারটা। ঠিক আছে, এই যে হোমোলোগাস ক্রোমোজোমে এখানে কয়টা, 4টা কি থাকে, যাকে আমরা টেট্রাড বলছি। এখানে 1 এবং 2 পরস্পরের সিস্টার ক্রোমাটিড, কি বলা হয়, সিস্টার ক্রোমাটিড। আর এই 3 এবং 4 পরস্পরের কি সিস্টার ক্রোমাটিড, কিন্তু 1, 2 এর সাপেক্ষে 3, 4 হচ্ছে কি নন সিস্টার ক্রোমাটিড। এখন এই সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিড মনে রাখবা, মিওসিস 1 এর প্যাকাইটিন উপপর্যায়ে এই যে বলছে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেখো তাদের মধ্যে একটা গিট্ঠ লাগে, কি লাগে, গিট্ঠ। এবং এই গিট্ঠটার পরে দেখবা একটা বিশেষ এনজাইমের সাহায্যে এই জায়গাটা ভেঙে যায়। এই ভাঙ্গার কাজটা করে কি এন্ডোনিউক্লিয়াস। কোন এনজাইম, এন্ডোনিউক্লিয়াস। যখন ভেঙে যায় তার পরবর্তী ধাপে কি ঘটনা ঘটে জানো, যখন এরকম ভাঙ্গে গেল তখন দেখবা এরকম ঘটনা ঘটছে। তখন দেখা যাবে যে এই যে অংশটুকু আছে, এই যে ভাঙ্গা অংশটা, এই ভাঙ্গা অংশটার মধ্যে একটা বিনিময় ঘটে। অর্থাৎ এই কালারের অংশটা তার চলে যায় এর কাছে, আর এই কালারের অংশটা চলে যায় এর কাছে। এই যে অংশের বিনিময় ঘটলো, ঠিক আছে, এর অংশ চলে গেল এর কাছে, সরি উল্টা কালার দিছি কেরে, ঠিকই তো আছে, এর কাছে, আর এর অংশটা চলে গেল এর কাছে। বাল দেখো ক্রসিং ওভারের ক্ষেত্রে যে প্রথমে এই জোড়াটা ভাঙলো, ভাঙ্গার পর ধরো যে এর একটা অংশ এখানে আমরা আঁকলাম, আর এখানে আমাদের কি হইলো, এটাকে অঙ্কন করতেছি। ঠিক আছে, এইখানে দেখা যাচ্ছে যে এর অংশ চলে গেছে এর কাছে, আবার এইটার অংশ চলে গেছে এর কাছে। ঠিক আছে, তাহলে এই যে দেখো এই অংশটা চলে গেল এই জায়গায়, আবার এই অংশটা চলে গেল এই জায়গায়। এই যে অংশের বিনিময় করলো, ভেঙ্গে আবার জোড়া লাগাইলো, তাহলে প্রথমে কি হয়েছে, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে একটা সংযোগ স্থল তৈরি করে। এই সংযোগ স্থলের পরে এখানে আমাদের একটা এনজাইম কাজ করে, সেই এনজাইমটার নাম কি, ভাঙ্গার কাজটা করে এন্ডোনিউক্লিয়াস। কোন এনজাইম, এন্ডোনিউক্লিয়াস। এই এন্ডোনিউক্লিয়াস এনজাইমটা এটাকে ভেঙ্গে তারপরে লাইগেস এনজাইম, কোন এনজাইম, লাইগেস। এই লাইগেস এনজাইম
এর খণ্ড এর সাথে এবং এর খণ্ড এর সাথে কি করে রে সংযোগ করে দিয়ে একটা অংশ সৃষ্টি করে। আর এইখানে দ্বিতীয়টা দেখো এক্স আকৃতির মতো লাগতেছে না, এই এক্স আকৃতির মতো অংশটাকে বলতেছে আমরা কি রে কায়াস কায়াসমা। এবং এই কায়াসমার অংশে যে অংশের বিনিময় ঘটলো তাকেই বলতেছি কি রে ক্রসিং ওভার। তাই এমসিকিউতে প্রশ্ন আসতে পারে ক্রসিং ওভার কোন ধাপে ঘটে, মিওসিস ওয়ানের প্যাকাইটিন উপপর্যায়ে। এবং কে আবিষ্কার করছে, থমাস হান্ট মর্গান প্রথম 1909 সালে ভুট্টা উদ্ভিদ এটা প্রথম আবিষ্কার করেন এবং 1933 সালে তিনি এটার জন্য কি পান নোবেল পুরস্কার। ক্রসিং ওভারের কৌশলটা তোমার পরীক্ষা আসতে পারে গ নাম্বারে। তখন চিত্র আঁকতে হবে, প্রথমে বলবো কি যদি নন সিস্টার ক্রোমাটিন একই স্থান বরাবর ভেঙে যায় যেটা ভাঙতে সাহায্য করে এন্ডোনিউক্লিয়াস। এবং 2 নাম্বার পয়েন্টে লিখবা একটির অংশের সাথে অপর অংশটি পুনরায় জোড়া লাগে কোন এনজাইমের সাহায্যে, লাইগেজ এনজাইমের সাথে। শেষমেশ এই প্রান্তীয়করণের মাধ্যমে তারা এখান থেকে আলাদা হয়ে গিয়ে দেখবা এরকম একটা অংশ তৈরি করছে, এরকম করে একটা অংশ তৈরি করছে যার একটা অংশে চলে গেছে হচ্ছে আমাদের এইটা, আবার এইদিকে একটা নতুন ক্রোমোজোম তৈরি হইলো যার একটা অংশে চলে গেছে কোনটা, এই যে এখানে একটা কিছু অংশ নীল হয়ে গেল। ঠিক আছে, এই যে অংশের বিনিময় হইলো এই অংশের বিনিময়টাকে বলছি আমরা কি ক্রসিং ওভার। এখন তোমাকে যদি আমি বলি ক্রসিং ওভারের ফলে কি হয়, বৈচিত্র্যের সৃষ্টি হয়। এখন দেখো এই যে একটা খণ্ড এর কাছে আসলো বা এর খণ্ডটা এর কাছে গেল, তো খণ্ডের বিনিময় হয়েছে মানে কি সেখানে অবশ্যই জিনের বিনিময় ঘটছে। আর জিনের বিনিময় ঘটছে বলে একজনের বৈশিষ্ট্য, ধরো পিতার বৈশিষ্ট্য, এটা ছিল পিতার ক্রোমোজোম, এটা ছিল কি মাতার ক্রোমোজোম। এখন দেখা যাচ্ছে যে পিতার ক্রোমোজোমে চলে আসছে কিছু মাতার বৈশিষ্ট্য, আবার মাতার ক্রোমোজোমে কিছু চলে আসছে কি রে পিতার বৈশিষ্ট্য। এই জন্য তাদের মধ্যে কি ঘটে, একটা বৈচিত্র্যের সৃষ্টি হয়। এখানে কি হয়, বৈচিত্র্যের সৃষ্টি, যেটা তুমি পরবর্তী যেই পড়াটা আছে সেটা দেখো ক্রসিং ওভারের গুরুত্ব, এটা একটু ভালো করে পড়ে নিবে এমসিকিউর জন্য এবং সৃজনশীল পরীক্ষার জন্য। ক্রসিং ওভারের গুরুত্ব কি, ক্রসিং ওভার ফলে দুটি মধ্যে অংশের বিনিময় ঘটে, তার ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়। 2 জিনগত পরিবর্তন সাধনের ফলে জীবের বৈচিত্র্যগত পরিবর্তন সাধিত হয়। কেন, কারণ জিন চেঞ্জ হয়েছে এই জন্য বৈচিত্র্যেরও পরিবর্তন হয়। বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে জীবগুলোর সৃষ্টি আসে বৈচিত্র্য এবং টিকে থাকার ক্ষমতা, আবার কখনো সৃষ্টি হয় নতুন প্রজাতি। অর্থাৎ ওই যেমন আমার বাবা থেকে আমার ভিতরে কিছুটা হলেও আলাদা বৈশিষ্ট্য আছে, আমার সন্তান আবার আমার থেকে কিছুটা হলেও কি হবে, আলাদা হবে। ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রকরণ সৃষ্টি করা যায়। এটা কৃত্রিমভাবে, এটা প্রাকৃতিকভাবেও হয় আবার কৃত্রিমভাবেও করা যায়। দেখো কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতির মধ্যে একটা কি আনা যায়, পরিবর্তন আনা যায়। ধরো একজনের জিন কেটে আমি আরেকজনের সাথে সংযোগ করলাম। গবেষণার ক্ষেত্রে ক্রসিং ওভারের গুরুত্ব আছে এবং এগুলো তোমরা পড়ে নেওয়া, জেনেটিক ম্যাপ তৈরি করা এবং ক্রোমোজোমের জিনের নতুন বিন্যাসের ফলে একটা ভেরিয়েশন মানে কি বৈচিত্র্যের সৃষ্টি হয়। এখন তোমাকে ঘ নাম্বারে প্রশ্ন আসবে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য। এটা কিসের জন্য, ঘ নাম্বারের জন্য। কিসের জন্য, ঘ নাম্বার প্রশ্নের জন্য তোমার প্রশ্ন আসবে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য। এখন তুমি মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্যগুলো ভালো করে বলবা, কোথায় ঘটে। অপত্য কোষের সংখ্যা কয়টা, মাইটোসিসের 2টা, আর হচ্ছে মিওসিসের কয়টা, 4টা। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি থাকে, মাইটোসিসের মাতৃকোষের সমান, আর মিওসিসের কি হারে, মাতৃকোষের অর্ধেক। তারপরে তুমি দেখো ইন্টারফেস পর্যায়ে, এটা হচ্ছে অনেক দীর্ঘস্থায়ী, কিন্তু মায়োসিসে ইন্টারফেস পর্যায়ে নাই, এটা কি ইন্টারকাইনেসিস পর্যায়ে আছে। সিনাপসিস বা বাইভ্যালেন্ট, মাইটোসিসে কোনো সিনাপসিস বা বাইভ্যালেন্ট তৈরি হয় না, কিন্তু মিওসিসে সিনাপসিসও ঘটে, বাইভ্যালেন্টও সৃষ্টি হয়। ক্রসিং ওভার, মাইটোসিসে ক্রসিং ওভার ঘটে না, কিন্তু মিওসিসে কি হয়, ক্রসিং ওভার ঘটে। বিবর্তন, যেখানে মাইটোসিসে কোনো বিবর্তন হয় না যেহেতু এখানে ক্রসিং ওভার ঘটে না, আর মিওসিসে ক্রসিং ওভার ঘটে বলে বিবর্তন বা বৈচিত্র্যের সৃষ্টি হয়। তাহলে সেন্ট্রোমিয়ার কোনো অনুদৈর্ঘ্যে বিভক্ত হয়, এগুলো পড়ে নিবা। ডিএনএ রেপ্লিকেশন, এখানে ইন্টারফেসে ডিএনএ রেপ্লিকেশন হয়, কিন্তু এখানে ডিএনএ রেপ্লিকেশন হয় কোন ধাপে, প্রোফেজ ধাপে। এমসিকিউর জন্য মনে রাখবা, বাস এটুকু পড়লেই যথেষ্ট, আমাদের অধ্যায় শেষ। আমাদের অধ্যায় কি শেষ। তাহলে আমি আবার বলতেছি যে এই অংশটুকু একটু ছবিগুলা বুঝতে হতে বা একটু সমস্যা হবে, এই জন্য তুমি 1 বা 2 বার করে বুঝবা, বাট বুঝলে একদম সোজা। আরেকটা কথা বললাম কি, যে আবুল হাসান স্যারের বইয়ে পিকচারগুলো বা ছবিগুলো ভুল আছে, সুতরাং আমি যেভাবে আঁকছি তোমরা এইভাবে একটা কি করে ফেলবা, নোট করে ফেলবা, তাহলে তোমাদের জন্য সুবিধা। নাহলে একদম আঁকবা ঠিকই, কষ্ট করবা ঠিকই, ফলাফল কি হবে, 0। ধন্যবাদ সবাইকে।